নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীর কলমে মৃগাঙ্ক গোস্বামী সিরিজের দ্বিতীয় গল্প অ্যাবেলের অভিশপ্ত সুর। যারা আমাদের প্রথম গল্পটি এখনো পর্যন্ত শোনেননি তাদের অনুরোধ করব আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের প্রথম গল্পের লিঙ্ক থেকে আমাদের প্রথম গল্পটা অবশ্যই শুনবেন। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মৃগাঙ্ক গোস্বামী সিরিজের দ্বিতীয় গল্প অ্যাবেলের অভিশপ্ত সুর। লম্বা করিডরের একদম শেষ প্রান্তের ঘরটার দিকে চোখ আটকে যায় ছেলেটার। সামনের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ে সে। মাথার ভেতর একটা একটানা ঝিঝির শব্দ আবার শুরু হয়েছে। ঘরটার দিকে এক পা করে এগিয়ে যায় ছেলেটা। করিডোরের আলোটা যেন হঠাৎ তপতপ করে ওঠে। ময়লা রংচটা একটা দরজা, বাইরে থেকে ছিটকিনি দেওয়া, কিন্তু কোনো তালা ঝুলছে না সেখানে। ঘোলাটে চোখে একবার আশপাশটা দেখে নেয় সে। না, কোথাও কেউ নেই। ছেলেটার ঠোঁটের কোণে একটা আলতো হাসি খেলে যায়। খুব সাবধানে, প্রায় নিঃশব্দে দরজার শেকলটা আলতো করে খুলে দেয় সে। মৃদু একটা ক্যাঁচ শব্দ করে যান্ত্রিক আর্তনাদে খুলে যায় পাল্লা দুটো। ঘরটা প্রায় অন্ধকার। একটা মৃদু হলদে আলো জ্বলছে শুধু। অন্ধকারই ভালো, এখানে তো অন্ধকারকেই মানায় শুধু। সে কি আলো পছন্দ করে? করতে পারে কি? ছেলেটা হাসে, ঢুকে আসে ঘরটার ভেতরে। ঘরটা ঠান্ডা, অদ্ভুত শিরশিরে একটা হিম শীতল অনুভূতি ছেলেটার শরীর ছুঁয়ে যায়। একটা অজানা তৃপ্তিতে নিজের চোখ দুটো বন্ধ করে নেয় সে। বুক ভরে নিঃশ্বাস নেয় সে। শান্ত শীতল নিঃশ্বাস, কিন্তু তাতেও তার অস্তিত্বের ওম মিশে আছে। পৃথিবীর কোথাও এত শান্তি নেই, এত নৈঃশব্দ নেই, এত আরাম নেই। এখানে সে আছে, তার শরীরের গন্ধ মিশে আছে ওইখানে। ছেলেটার মনে হয় তার মাথার ভেতর সেই ঝিঝির ডাকটা যেন আরো আরো বেশি জোরালো হয়ে উঠতে থাকে। ক্রমশ কান পেতে কি যেন শোনার চেষ্টা করে সে। ওটা ওটা কিসের শব্দ? হ্যাঁ, আচ্ছা, দূরের কোথাও একসঙ্গে অনেকগুলো ভায়োলিন বেজে উঠল কি? দেখো, আমার তো মনে হয় তোমার একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা প্রয়োজন। কথাটা বলে হাতে ধরা কফি মাগটা সামনের কাঁচের টেবিলের উপর নামিয়ে রাখেন প্রৌঢ়। বয়স তার আন্দাজ 50 পেরিয়েছে প্রায়। এর মধ্যেই মাথার সামনের দিকের চুলগুলো অনেকটাই পাতলা হয়ে এসেছে। ছেলেটার দিকে আর একবার ভালো করে তাকালেন প্রৌঢ়। কতই বা বয়স হবে? আন্দাজ 24 কি 25 বড় জোর। বিয়ে থা করলে আজ তারও কি এমন একটা সন্তান থাকতো না?
তার ঠোঁটের কোণে ম্লান একটা হাসি ফুটে ওঠে। ছেলেটা ক্লান্ত চোখে তাকায় তার দিকে। চোখের নিচে কালি জমেছে, দেখলেই বোঝা যায় হয়তো অনেক অনেক রাত ধরে একটুও ঘুমোয়নি সে। সেদিকে তাকিয়ে প্রৌঢ়ের বুক চিরে মৃদু একটা দীর্ঘশ্বাস উঠে আসে। কি যে হয়েছে এই জেনারেশনটার, এত অসুস্থতা, এত একাকিত্ব। তাদের বয়সটাতেও এমনটাই ছিল কি? আজ আর ঠিক করে মনে করতে পারেন না 50 মৃগাঙ্ক কুমার গোস্বামী। কেমন যেন বোকার মতো হাসে ছেলেটা। অন্যমনস্ক গলায় বলে, স্যার আমি পাগল নই। সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই যে পাগল তা কিন্তু নয়। না, আমার মনে হয় যে তোমার সমস্যাটা মানসিক। এখানে আমার ঠিক কি করার আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ছেলেটা খানিক চুপ করে থাকে, তারপর বলে, আঙ্কেলের কাছে আপনার কথা অনেক শুনেছি। আঙ্কেল বলেন আপনি নাকি অনেক অলৌকিক রহস্যের সমাধান করেছেন। আচ্ছা, আপনিই বলুন, মানুষ আর তার মনের থেকে বেশি অলৌকিক, তার থেকে বেশি রহস্যময় আর কি কিছু আছে এই পৃথিবীতে? তুমি আমার ব্যাপারে ঠিক কি শুনেছ আমি জানি না, কিন্তু কোনো কিছু সমাধান করার মতো বড় আমি কোনো কেউকেটা নই। এটা ঠিক যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অলৌকিক রহস্যের পেছনে ছুটে বেড়ানোটা আমার একটা নেশা, কিন্তু সেই রহস্যের উত্তর খুঁজে পাওয়াটা আমার হাতে নেই। আমি দেখো খুব বেশি হলে চেষ্টাটুকু করতে পারি শুধু। আসলে কি জানো, লৌকিক আর অলৌকিকের মধ্যে পার্থক্য শুধু অয়ের। আর আমরা বেশিরভাগ সময়তেই সমাধানের অন্য পথ থাকলেও কিছুটা জোর করেই সেই অটাকে টেনে নিয়ে আসি। সেজন্যই বলছিলাম যে তোমার সমস্যাটা নিয়ে আমার হয়তো বিশেষ কিছু করার নেই, তবু বলছো তুমি যখন, তখন আই উইল ট্রাই মাই বেস্ট। দেখি কতদূর কি করা যায়। বাট তার আগে একটা কথা আমাকে বলো তো, এইসব শুরু কবে থেকে হলো? আই মিন, তুমি কবে থেকে নোটিস করতে শুরু করলে ব্যাপারগুলো? ছেলেটা বড় করে একটা নিঃশ্বাস নেয়, হয়তো নিজের কথাগুলো গুছিয়ে নেয় কিছুটা। তারপর একটু থেমে বলে, খুব বেশি দিন আগের কথা নয়, ভীষণ হঠাৎ করেই শুরু হয় সব। প্রথম প্রথম নিজেও ঠিক বুঝতে পারতাম না, মাথার মধ্যে একটা খড়ের মতো লাগতো শুধু। তারপর আস্তে আস্তে কি যে হলো, মনে হতো আমার মাথার ভেতর সারাক্ষণ কি যেন কথা বলছে। আমি নিজেই কথা বলতাম, একা একা। অনেক অনেক শব্দ, জানেন, আমার মাথার ভেতর অনেকগুলো শব্দ ঘুরে বেড়ায়, একটার সাথে একটা শব্দ জট পাকিয়ে যায়। আমি নিজেও বুঝতে পারি না আমি যে কি করছি, কি বলছি, কিছুই মনে থাকে না আমার। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু কখনো কখনো আমার না নিজে ঠিক মনে থাকে না। হ্যাঁ, আমি কি করি সব কিছু ভুলে যাই।
মাথার ভেতরে একসাথে ঝিঁঝি ডাকছে যেন। না না, ঠিক ঠিক ঝিঁঝি নয়, যেন যেন ভায়োলিন বাজাচ্ছে কেউ। তাতেও কিছু হতো না হয়তো, কিন্তু এর সাথে সাথে আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটছিল। ছেলেটা থামে, জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। জল খাবে? নরম গলায় জিজ্ঞেস করেন গোস্বামী। ছেলেটা মাথা নেড়ে না বলে। একটু চুপ করে আবার বলতে শুরু করে সে। আমি আমি ছোট থেকে খুব ভীতু স্বভাবের একটা মানুষ। রক্ত, কাটা ছেঁড়া এসব দেখতে পারি না একদম। অ্যাক্সিডেন্ট, খুন, জখম এগুলো শুনলে আমার হাত পা কাঁপে, নার্ভাস লাগে ভীষণ। আগে সোশ্যাল মিডিয়া, টিভি কিংবা খবরের কাগজের পাতায় কোনো ভায়োলেন্ট নিউজ থাকলে আমি এড়িয়ে চলতাম, কিন্তু ইদানিং একটা অদ্ভুত ব্যাপার ঘটছে আমার সাথে। সবার প্রথমে এই ব্যাপারগুলোর দিকে যেন যেন চোখ টানছে আমার। কেমন একটা অদ্ভুত আকর্ষণ বোধ হচ্ছে। রক্ত দেখলে আমার মাথা ঘুরছে না আর, বরং বরং ভালো লাগছে। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 4-5 দিন আগে। আমার একটা বন্ধুর মায়ের স্ট্রোক হওয়াতে আমরা সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছিলাম, আমিও গেছিলাম সাথে। আর সেখানেই ঘটে ব্যাপারটা। জানি না কীভাবে আমি হাসপাতালের মর্গ রুমে গিয়ে বসেছিলাম। বিশ্বাস করুন, আমি 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 জানি না আমি কিভাবে ওখানে গেলাম। বন্ধুরা যখন আমাকে পায়, আমি নাকি চুপ করে মাথা গুঁজে বসেছিলাম ওখানে। এক ঘর মৃতদেহের মাঝখানে বসেছিলাম। আমি নাকি আসতেই চাইছিলাম না। এরপর থেকেই ওরা না আমায় কেমন যেন এড়িয়ে চলতে শুরু করেছে। ভাবছে হয়তো আমার মাথায় কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, ওরা কি আমায় পাগল ভাবছে? ছেলেটা কেমন যেন উদ্ভ্রান্তের মতো তাকায় প্রৌঢ়ের দিকে। প্রৌঢ় গালে হাত দিয়ে চুপ করে এতক্ষণ ধরে মন দিয়ে ছেলেটার কথা শুনছিলেন। ছেলেটি থামতে বললেন, একটা কথা কি জানো, এই পৃথিবীর সমস্ত মানুষই আসলে কম বেশি পাগল। ইনফ্যাক্ট ধরো, যাকে তুমি সব থেকে বেশি সুস্থ মনে করছো, স্বাভাবিক ভাবছো, মেবি তার মধ্যেই সব থেকে বেশি মানসিক অসুস্থতা কাজ করছে। ছেলেটা কতদূর গোস্বামীর কথা বোঝে তা ঠিক বোঝা যায় না। সে শূন্য দৃষ্টিতে গোস্বামীর দিকে তাকিয়ে বসে থাকে চুপচাপ। গোস্বামী বলে চলেন, আমাদের মধ্যে, সবার মধ্যেই একটা বিপরীত সত্তা কাজ করে। সেটা আমাদের থেকে একেবারে আলাদা। যে সব জিনিসের প্রতি আমাদের ভয় থাকে, অনীহা থাকে, সেগুলোর প্রতি আবার তার থাকে আগ্রহ, অসীম আগ্রহ। কখন, কিভাবে, কোথায় আমাদের মধ্যে সেই সত্তাটা অ্যাক্টিভেট হয়ে যাবে, উই নেভার নো। আমরা কেউ জানি না। তুমি একটা কাজ করো, বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নাও, আর তোমার অ্যাড্রেসটা রেখে যাও। আমাকে একটু সময় দাও, আমি একটু ভাবি, বরং তারপর জানাচ্ছি। আমি তোমাকে কোনো অ্যাসিওরেন্স দেব না, শুধু এটুকু বলবো যে আমার দ্বারা যতটা হবে আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার। বাকিটা দেখো, আমার হাতে নেই। ছেলেটা কাঁপা কাঁপা হাতে গোস্বামীর বাড়িয়ে দেওয়া নোটপ্যাডের সাদা পাতায় আঁকা বাঁকা হরফে নিজের ঠিকানা আর ফোন নাম্বারটা লিখে দেয়। তারপর নমস্কার জানিয়ে উঠে পড়ে। সে বেরিয়ে আসতে যাচ্ছিল, গোস্বামী হঠাৎ পিছু ডাকে,
বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি আরেকবার বলবে? আসলে বয়স হচ্ছে তো, মাথায় অনেক কিছু থাকে না। ছেলেটা হাসে, নরম কিশোর সুলভ হাসি। বলে, স্বাগতম, স্বাগতম দাশগুপ্ত। সবাই তম বলে ডাকে। ছেলেটা শেষ পর্যন্ত আপনার কাছে গিয়েছিল তাহলে? কথাটা বলে স্মিত হাসেন ডক্টর সেনগুপ্ত। ডক্টর অরণ্য সেনগুপ্ত পেশায় আর্কিওলজি শাখার একজন অধ্যাপক। বর্তমানে যদিও রিটায়ার করে বিভিন্ন গবেষণার কাজে মনোনিবেশ করেছেন। গোস্বামীর সাথে তার দীর্ঘদিনের পরিচয়। আপাতত ডক্টর সেনগুপ্ত ড্রয়িং রুমে বসে আছেন মৃগাঙ্ক গোস্বামী। কপালে মৃদু ভাঁজ পড়েছে তার। সেনগুপ্তর কথায় মুখ তুলে তাকালেন তিনি। কিন্তু আপনি ওকে আমার কাছেই বা পাঠাতে গেলেন কেন? আমি কি বা করতে পারি ওর জন্য? আমরা নিজেরা অধিকাংশ সময়তেই জানি না আমরা ঠিক কি করতে পারি, কিন্তু ক্ষেত্র বিশেষে অন্যরা কেউ কেউ বুঝতে পারে। ধরে নিন এক্ষেত্রেও সেরকম কিছু একটা। মৃগাঙ্ক কুমার গোস্বামী যে কি করতে পারেন তা তিনি নিজে না জানলেও অনেকেই কিন্তু জানে। জোকস অ্যাপার্ট, আই নো আপনি কোনো সুপার হিউম্যান বিইং নন যে অসাধ্য সাধন করতে পারবেন, বাট কী করতাম বলুন? ছেলেটাকে দেখে বড্ড মায়া হচ্ছিল। হি নিডস আর্জেন্ট হেল্প। আর কারো কথা মাথায় আসছিল না আমার, সো আই সাজেস্ট ইউর নেম। আপনার কথাই বললাম। অ্যাটলিস্ট আপনি যদি ওর সাথে একটু কথা বলেন, সামান্য কাউন্সিলিংও করেন, মেবি হি উইল রিকভার টু সাম এক্সটেন্ট। গোস্বামী কাঁধ ঝাঁকান। ডক্টর সেনগুপ্ত একটু থেমে আবার বলেন, তমর সাথে আমার অনেক দিনের পরিচয়। ওর বাবা আমার স্কুল লাইফের বন্ধু ছিল। আনফর্চুনেটলি বছর 5 আগে একটা রোড অ্যাক্সিডেন্টে হি পাসড অ্যাওয়ে। তমর মা নেই। ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ। বাবার চলে যাওয়ার আঘাতটা হয়তো খুব সহজভাবে নিতে পারেনি ছেলেটা। তাছাড়া ও বরাবরই ভীষণ ইন্ট্রোভার্টেড, বড্ড ভীতুও। সাধারণ একটা রাস্তার কুকুর দেখলেও ভয় পায়। বাট হি ইজ ভেরি শার্প। পড়াশোনাতে বরাবরই ভালো। আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। ইদানিং কিছু একটা থিসিস করছিল সম্ভবত। মাঝে মাঝে আমার কাছে এটা ওটা জানতে আসে কখনো সখনো। বাট রিসেন্ট কিছুদিন ধরে দেখছিলাম যে কোনো কারণেই হোক ওর মেন্টাল হেলথ ভীষণভাবে ডিটোরিয়েট করছে, যার প্রভাব খুব স্বাভাবিকভাবেই ওর কেরিয়ারের উপরেও আসছে হয়তো। লাস্টবার সপ্তাহখানেক আগে যখন আমার কাছে এসেছিল তখনও খুব ডাল দেখাচ্ছিল ওকে। ওর সমস্যাগুলো কিছুটা শেয়ার করেছিল আমায়। ওর কথাগুলো শুনে জানি না কেন আপনার কথাই সবার আগে মাথায় আসে আমার। অ্যান্ড সো আই সাজেস্ট ইউর নেম। আচ্ছা, আপনারও কি ছেলেটার মতোই মনে হয় যে ওর সমস্যাগুলো শুধুই মানসিক নয়? দের ইজ সামথিং মোর, অলৌকিক কিছু আছে? শেষের বলা অলৌকিক শব্দটার উপর যেন খানিকটা অহেতুক জোর দেন গোস্বামী। ডক্টর সেনগুপ্ত কিছু একটা উত্তর দেওয়ার আগেই তিনি হেসে বলেন, ওয়েল ফরগেট দিস। আর একটা কথা আমায় বলুন তো, স্বাগতম মানে তমর থিসিস পেপারটা ঠিক কী নিয়ে ছিল বলতে পারেন? আই মিন এই মুহূর্তে ও কী নিয়ে পড়াশুনো করছিল? অ্যাকচুয়ালি ওর থিসিসের এক্সট্রাক্ট টাইটেলটা ঠিক জানা নেই আমার, তবে বিষয়টা নিঃসন্দেহে খুব উইয়ার্ড। কীরকম? ড্রিম ইন্টারপ্রিটেশন, হার্বাল রেমেডিজ ফর স্লিপিং
sleep temples in ancient times. Sleep therapy, বেসিক্যালি ঘুম সম্মোহন, তার বিভিন্ন টাইপ, রিলেটেড রিচুয়ালস, আর্ট ফর্মস, এসব নিয়েই পড়াশোনা করছিল ছেলেটা। পার্টিকুলার কোনো কান্ট্রির ওপর ফোকাস ছিল কি? সেটা ঠিক বলতে পারছি না, তবে এনসিয়েন্ট গ্রিস বা ইজিপ্ট এমন কিছুই ছিল মেবি। গোস্বামীর কপালে ফুটে ওঠা ভাঁজের রেখাগুলো আরও গভীর হয়। কপালে আলতো হাত বোলান, তারপর কতকটা আপন মনেই যেন বিড়বিড় করেন শব্দগুলো। ড্রিম ইন্টারপ্রিটেশন, হার্বাল রেমেডিস, স্লিপ টেম্পল, স্লিপ থেরাপি, ঘুম সম্মোহন, হিপনোসিস। তার কণ্ঠস্বর ধীরে ধীরে কি এক গভীর চিন্তায় ক্রমশ একটু একটু করে ডুবে আসে যেন। আমাদের এই পৃথিবীর বুকে কখনো কখনো এমন কিছু কিছু রাত নেমে আসে, যে রাতগুলো অনাদি অতীতের বুক চিরে ইতিহাসের নীরব সাক্ষ্যের মতো নিরন্তর কাল ধরে একাকী বয়ে চলে শুধু। আজও নদীর বুক জুড়ে ঠিক এমনই একটা রাত নেমেছে। নদীর একদম কিনারা ঘেঁষে বাঁধা সরু লম্বা নাও মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। হাওয়ার দাপটে ছোট ছোট ঢেউয়ের টুকরো আছড়ে পড়ছে নাওটার গায়ে। মোমের মতো নরম জ্যোৎস্নার শান্ত শীতল আদরে ভেসে যাচ্ছে চরাচর। জলের অস্ফুট ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো কিছুর শব্দ নেই কোথাও। না, ভুল বললাম, আরও একটা শব্দ আছে হয়তো। ওই যে নাওটা দাঁড়িয়ে আছে নদীর একদম কিনারায় এসে, তারই ভেতর থেকে আসছে শব্দটা। ও কিসের শব্দ? কারো দীর্ঘশ্বাসের শব্দ কি? কেউ কি মুক্তি চাইছে, বিদায় চাইছে শেষবারের মতো? নাকি নদীবক্ষের এমন কোনো শান্ত শীতল রাত্রির আশ্রয়ে সে ফিরে আসতে চাইছে বারবার? তবে কান পাতলেও সেই শব্দ শুনতে পাবে না কেউ, একমাত্র ওই ছেলেটি ছাড়া। চারিদিকের সমস্ত সতর্ক দৃষ্টির কড়া প্রহরা এড়িয়ে কিসের যেন অমোঘ টানে ছুটে এসেছে সে। কিসের যে এত টান তা সে নিজেও জানে না। সে শুধু জানে সবকিছু শেষ হওয়ার আগে এই রাতকে চিরকালের মতো নিজের কাছে রেখে দিতে হবে। ঘুম পাড়াতে হবে তাকে, রেখে দিতে হবে আজন্ম জন্ম জন্মান্তরের মতো। একটা চেনা অস্বস্তিতে নাওয়ের ভেতর এতক্ষণ ধরে প্রস্তর মূর্তির মতো বসে থাকা নারী অবয়বটি মুহূর্তে সচকিত হয়ে ওঠে হঠাৎ। এই অস্বস্তি তার চেনা না, ঠিক অস্বস্তি নয়, অদ্ভুত একটা ভালো লাগা, একজনের উপস্থিতির সংকেত। তবে এত নিষেধ, এত অনুরোধ উপরোধ সত্ত্বেও কি আটকানো গেল না তাকে? সে কি সত্যি ছুটে এসেছে আবার? এক অজানা আশঙ্কায় শিউরে ওঠে মেয়েটা। না না, তাকে ফেরাতে হবে, যেভাবেই হোক তাকে ফেরাতেই হবে। সে তো নিজের নিয়তিকে মেনেই নিয়েছে। তবে তবে আবার পিছু টান বাড়াতে সে ফিরে এলো কেন? এত মায়া নিয়ে কি চলে যাওয়া যায়? মেয়েটার চোখ দুটো তীর তীর করে কেঁপে ওঠে একবার। নৌকার ছইয়ের ভাগ দিয়ে এক টুকরো জ্যোৎস্না এসে পড়েছে মেঝেতে। জ্যোৎস্নার সেই আলোতেই মেয়েটার মনে হলো একটা ছায়া দুলে উঠল যেন। কে? অস্ফুট কণ্ঠে উচ্চারণ করে মেয়েটা। আর তার ঠিক পর মুহূর্তেই
একজোড়া বলিষ্ঠ হাতের আলিঙ্গনে মুহূর্তে শীতল অবশ হয়ে যায় তার সমস্ত শরীর। কেন কেন এলে তুমি এখানে? তোমাকে না আমি নিষেধ করেছিলাম এখানে আসতে? ওরা ওরা জানতে পারলে? মেয়েটার চিবুক বেয়ে বাইরের জ্যোৎস্নার আকাশটার মতোই এক টুকরো চিকন আলোর ফোঁটা নেমে আসে। বলিষ্ঠ হাতের অধিকারী সেই পুরুষ ছায়ামূর্তির ঠোঁটে অদ্ভুত একটা হাসি খেলে যায়। কেমন যেন ঘোর লাগা গলায় সে বলে, তুমি আমার কাছে আমার সেরা সুরটা শুনতে চেয়েছিলে না? বলেছিলে না শুধু তোমার জন্য লিখতে? দেখো দেখো, আজ আমার সমস্ত শব্দ, আমার সমস্ত সুর তোমার জন্য নিয়ে এসেছি। তুমি শুনবে না? ছুঁয়ে দেখবে না আমার শব্দ? মেয়েটা মুহূর্তের জন্য শিউরে উঠে একবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। দোহাই তোমার, পাগলামো করো না কবি। চলে যাও এখান থেকে, যাও, এক্ষুনি কেউ এসে পড়বে। যাও যাও তুমি। ছেলেটার ঠোঁটের হাসি কিন্তু একটুও অমলিন হয় না। তার চোখের তারায় জ্যোৎস্না রাত চিকচিক করে ওঠে। সে বলে, আমরা ভয় পাই বলেই ওরা ভয় পাওয়াতে পারে। একদিন ভয় পাওয়া ছেড়ে দাও, দেখবে ওরা কেউ আর কিচ্ছু করতে পারবে না আমাদের। আজ আমার জীবনের সেরা সুর শোনাবো তোমায়। আজ আর কোনো ভয় নেই আমার। কবিরা যেমন জীবনের গান লিখতে পারে, ঠিক সেভাবেই মৃত্যুর গানও লিখতে পারে। আজ জন্ম হবে মৃত্যুর। বহু শতক পরে পৃথিবীর বুকে নামবে ঘুম, এমন ঘুম যা কেউ ভাঙাতে পারবে না কোনোদিন। আজ আমার এই সুর, এই কাব্য থেকে এমন এক রাত জন্ম নেবে যা আজ থেকে শত সহস্র প্রজন্ম পেরিয়েও বেঁচে থাকবে। মানুষের রক্ত, মানুষের যন্ত্রণাই বাঁচিয়ে রাখবে তাকে। মানুষের রক্তই আবার তার ঘুম ভাঙাবে একদিন। রক্তের খিদেতেই জেগে উঠবে সে। যন্ত্রণা কখনো শেষ হয় না, মানুষের দুঃখ কখনো ফুরোয় না। কবিরা তো যন্ত্রণাতেই বাঁচে, রক্তেই তো কাব্য লেখা হয় তাদের, তাই না? মেয়েটা ছেলের চোখের ভাষায় কি এক অশনি সংকেতের ইঙ্গিত খুঁজে পায়। তার গলায় অসহিষ্ণুতার আবেশ ফুটে ওঠে। কবি, তোমাকে দোহাই আমার, তুমি চলে যাও, ক্ষমা করে দাও ওদের, ভুলে যাও, সব সব ভুলে যাও তুমি, ক্ষমা করে দাও, দোহাই তোমার। এসব অভিশপ্ত রাতগুলোকে নিজের মনে বাঁচিয়ে রেখো না আর। অভিশপ্ত এই সুর তুমি লিখো না কবি, এতে কারো মুক্তি নেই। এ থেকে যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাবে না কোনোদিন। ওই যে বললাম, কবিরা যন্ত্রণাতেই বাঁচে, রক্তেই কাব্য লেখা হয় তাদের। যন্ত্রণা কখনো শেষ হয় না, মানুষের দুঃখ কখনো ফুরোয় না। মানুষের রক্ত, মানুষের যন্ত্রণাই বাঁচিয়ে রাখবে আমার এই সুর। আর এইসব যন্ত্রণা বুকের পাঁজর ছিঁড়ে জেগে ওঠাই রক্তের ফোঁটাতেই তার ঘুম ভাঙবে একদিন। ঘুম ভাঙবে। বাড়ির সামনের গলিটার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে তম। হ্যাঁ, আজকেও ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে প্রাণী দুটো। ওদের কি যে সমস্যা ওর সাথে
তা তো আমার নিজেও জানে না। ওর পায়ের শব্দ একবার পেলেই হলো, হিংস্র ভঙ্গি করে তৎক্ষণাৎ তেড়ে আসবে। একদিন তো কামড়েই দিচ্ছিল প্রায়। নেহাত পাশের ফ্ল্যাটের সরকার জেঠু এসে ঠেকালো তাই। সরকার জেঠু সেদিন একটা কথা বলেছিল অবশ্য। বলেছিল, তুই এত ভয় পাস কেন রে সবাইকে? এত ভয় পেতে নেই, ভয় পাস বলেই ওরা ভয় পাওয়াতে ভালোবাসে। একদিন ভয় পাওয়া বন্ধ করে দে, দেখবি কেউ আর কিচ্ছু বলবে না তোকে। আচ্ছা, সত্যি কি ও ভয় না পেলে ওকে কেউ আর ভয় দেখাতে পারবে না? বন্ধুদের সামনে রোজ রোজ অপদস্থ হওয়ার ভয়, রঙ্গনাকে ওকে ছেড়ে যাওয়ার ভয়, সবার থেকে সব কিছুর থেকে প্রতি মুহূর্তে পিছিয়ে পড়ার ভয়, মানুষকে ভয়, রাস্তার কুকুরকে ভয়, রাতকে ভয়, অন্ধকারকে ভয়, রক্তকে ভয়। এই সব ভয় পিছু ছেড়ে দেবে ওর? বাড়ির সামনে দাঁড়িয়ে মনে মনে এইসব ছাইপাশ ভাবছিল তম। কিন্তু ভাবনাগুলো যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয় না ওর। তার আগেই রাস্তা থেকে একটা পরিচিত ঘেউ ঘেউ শব্দ ভেসে আসে। প্রাণী দুটো ঠিক গন্ধ পেয়েছে ওর। মুখ দিয়ে একটা জান্তব গড়গড় শব্দ করে ওর দিকে এগিয়ে আসে তারা। এই যা, উফ তম, কতবার তোকে বলেছি ভয় পাস না, পাস না। এই অহেতুক ভয় পাওয়াগুলো কবে ছাড়বি বলতো? পাশের ফ্ল্যাটের জানলা থেকে সরকার জেঠুর গলা শোনা যায়। কুকুর দুটো আরো একটু গড়গড় শব্দ করে যেন তমকে খানিক তাচ্ছিল্য করেই চলে যায় আবার। রাতের খোলা আকাশটার নিচে চুপচাপ দাঁড়িয়ে থাকে তম। সত্যিই তো, কবে ভয় পাওয়া ছেড়ে দেবে সে? এই ভয়গুলোই বা তার পিছু ছাড়বে কবে? মাঝরাতে তমর ঘুমটা হঠাৎ ভেঙে যায়। ক্লান্ত অবসন্ন শরীরে বিছানার উপর উঠে বসে তম। আজও কি তবে কি একটা মনে পড়বে পড়বে করেও যেন মনে পড়ে না ওর। মাথার ভেতরে সেই পুরনো অস্তিত্বটা ফিরে আসতে শুরু করেছে আবার। ওর মনে হয় ওর মাথার ভেতরকার সবকটা স্নায়ু যেন একসাথে বিদ্রোহ করতে শুরু করেছে হঠাৎ, যেন এক্ষুনি ছিঁড়ে পড়বে তারা। অসহ্য এক বোবা যন্ত্রণায় দু হাতে নিজের মাথা চেপে ধরে বিছানায় বসে থাকে। নাইট ল্যাম্পের মৃদু আলোয় ওর চোখ দুটো মরা গাছের মতো ফ্যাকাশে প্রাণহীন দেখায়। কান খাড়া করে কিসের যেন একটা শব্দ শোনার চেষ্টা করে ও। ওই তো শোনা যাচ্ছে। ওর ঠোঁটের কোণে অদ্ভুত একটা চেনা হাসি খেলে যায়। ধীরে ধীরে ওর ঘোলাটে হয়ে আসা বিকর্ণ চোখ দুটো বুজে আসে এবার। একটা অসহ্য যন্ত্রণা যেন একটু একটু করে অজগরের মতো কুণ্ডুলি পাকিয়ে উঠে আসতে থাকে ওর সমস্ত শরীর বেয়ে। মাথার ভেতরটা ঝিমঝিম করে ওঠে। দূরে কোথাও একসাথে অনেকগুলো ভায়োলিন বেজে ওঠে যেন। সে জাগছে, সে আবার জাগছে, ডাকছে, ওকেই তো ডাকছে সে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় স্বাগতম। পায়ে পায়ে এগিয়ে যায় বেডরুমের ভেতরে রাখা ড্রেসিং টেবিল সংলগ্ন আয়নাটার দিকে। ঘরের নাইট ল্যাম্পের নীলচে আলো আধারিতে কেমন যেন অপ্রকৃতস্থের মতো দেখায় ওকে। বহুক্ষণ ধরে আয়নায় ফুটে ওঠা নিজের আবছা প্রতিচ্ছবিটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় স্বাগতম। তারপর এক সময় ড্রেসিং টেবিলের বাঁ দিকের ড্রয়ারের ভেতরে রাখা শেভিং কিটের বাক্সটা ধীরে ধীরে বের করে আনে সে। হাতে তুলে নেয় রেজার প্লেটটা। কবিরা তো যন্ত্রণাতেই বাঁচে, রক্তেই কাব্য লেখা তাদের। মানুষের যন্ত্রণা কখনো শেষ হয় না, দুঃখ কোনোদিনও ফুরিয়ে যায় না। আমার এই যন্ত্রণা, বুকের পাঁজর ছেড়ে জেগে ওঠা এই রক্তের ফোঁটাতেই তার ঘুম ভাঙবে।
আমার রক্ত দিয়েই তাকে জাগাবো আমি। জাগাতে যে আমাকে হবেই। ধীরে ধীরে নিজের বাম হাত বরাবর একটু একটু করে রেজারটা নিচের দিকে টানতে থাকে তমু। সাদা মার্বেলের মেঝের উপর ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ে কালচে রক্তের ধারা। টুপটাপ টুপটাপ। একটা চিনচিনে ব্যথা সরীসৃপের মতো বুকে হেঁটে ছড়িয়ে পড়ে ওর সমস্ত শিরা উপশিরায়। ওর হাসির শব্দে রাত্রির সমস্ত নির্জনতা যেন এক নিমেষে ভেঙে খান খান হয়ে যায় হঠাৎ। কিসের যেন একটা অব্যক্ত যন্ত্রণা, একটা চাপার রাগ একটু একটু করে জমাট বাঁধতে শুরু করে ওর স্নায়ুর গভীরে। সাপের শীষের মতো হিসে আলতো একটা সুর ধীরে ধীরে জেগে উঠতে থাকে ওর মাথার ভেতর। খুব আস্তে আস্তে মাথা দোলানোর ভঙ্গিতে একটু একটু করে জেগে ওঠে সেটা। সরীসৃপটার অস্তিত্ব নিজের ভেতর ক্রমশ আরো আরো স্পষ্ট অনুভব করতে পারে ও। ওর মনে হয় আজ এই মুহূর্তে দাঁড়িয়ে ও চাইলে মানুষকেও খুন করতে পারে। লাইট পোস্টের নিচটাতে জড়সড় হয়ে কুণ্ডুলি পাকিয়ে বসেছিল কুকুর দুটো। রাত এখন কটা হবে কে জানে। গলির সামনের মোড়ের পান গুমটির লোকটাও দোকান বন্ধ করে চলে গিয়েছে। কোথাও কেউ নেই, ফাঁকা শুনশান রাস্তা। টিম টিম করে মোড়ের মাথায় হলদে আলোটা জ্বলছে শুধু। হঠাৎ একটা পায়ের শব্দে সচকিত হয়ে ওঠে ওরা। কানগুলো খাড়া হয়ে ওঠে। এই পায়ের শব্দ ওদের চেনা। যে ভয় পায় তাকে ভয় পাওয়ানোর মধ্যে একটা বিজাতীয় আনন্দ আছে হয়তো। কে জানে প্রাণীগুলোর মধ্যেও এই নিয়ম কাজ করে কিনা। শরীরটাকে ঝাঁকুনি দিয়ে আলতো একটা আড়মোড়া ভাঙে সামনের কুকুরটা। পাশের জন বড় করে একটা হাই তোলে, তারপর অভ্যস্ত ভঙ্গিতে গড় গড় শব্দ করে এগিয়ে যায় পরিচিত শব্দ জোড়ার দিকে। কিন্তু দু পা গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ে তারা। আজ যেন কোথায় কি একটা পরিবর্তন হয়েছে। প্রাণী দুটোর জান্তব বুদ্ধিতে ঠিক ধরা পড়ে না পরিবর্তনটা, তবুও একটু যেন বাড়তি সতর্ক হয়ে যায় তারা। দু পা পিছিয়ে মুখ দিয়ে আবারও গড় গড় শব্দ করে। কিন্তু কোথায়? আজ তো লোকটা ভয় পাচ্ছে না তাদের, বরং এক পা করে এগিয়ে আসছে ওদের দিকেই। লোকটার উদ্দেশ্য বুঝতে পারে না প্রাণী দুটো। বিরক্ত হয়ে লোকটার পা লক্ষ্য করে সম্ভবত কামড় বসানোর জন্য তেড়ে যায় সামনের কুকুরটা। কিন্তু কয়েক পা এগিয়ে গিয়েই কেমন যেন ভয়ে গুটিয়ে যায় প্রাণীটা। মুখ দিয়ে অস্ফুট একটা কুই শব্দ বেরিয়ে আসে তার। চাঁদের আলো এখন উল্টো দিকে দাঁড়িয়ে লোকটার মুখের উপর এসে পড়েছে। তার হাত দুটো পেছনে জড়ো করা, ঠোঁটে একটা অদ্ভুত হাসি। আমরা ভয় পাই বলেই ওরা ভয় পাওয়াতে পারে। একদিন ভয় পাওয়া ছেড়ে দাও, দেখবে ওরা কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের। অদ্ভুত বিকৃত স্বরে টেনে টেনে শব্দগুলো উচ্চারণ করে লোকটা। তারপর এক পা করে এগিয়ে আসে প্রাণী দুটোর দিকে। কুকুর দুটো কিছু একটা যেন আঁচ করতে পারে। পেছনের কুকুরটা কুই কুই শব্দ করে দূরের অন্ধকারে গিয়ে মুখ লুকায়। কিন্তু আর একটা কুকুর পারে না, কারণ মানুষটা তখন তার খুব কাছে ঘনিয়ে এসেছে। কিরে,
আজ আর ভয় দেখাবি না আমাকে, হ্যাঁ? লোকটার কুৎসিত হাসির শব্দ বাতাসের নিস্তব্ধ গুমোট পর্দায় প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আবার। এতক্ষণ ধরে পেছনে জড়ো করে রাখা লোকটার হাত দুটো ধীরে ধীরে সামনে এগিয়ে আসে এবার। একটা একটা ভোঁতার শব্দ, আর সাথে সাথেই একটা কান ফাটানো জ্যান্তব আর্তনাদে নিষ্পন্দ পাড়াটা যেন হঠাৎই সচকিত হয়ে ওঠে একবার। পর মুহূর্তে পরস্পর আরো কয়েকটা ভোঁতার শব্দ, তারপরে ফের নিশ্চিদ্র নীরবতায় ডুবে যায় সমস্ত চরাচর। শুধু একজোড়া অসহায় জলজলে চোখ বোবা কান্না নিয়ে অন্ধকারের আড়াল থেকে নিশ্চুপে তাকিয়ে থাকে তার সামনে পড়ে থাকা থেঁতলে দলা পাকিয়ে যাওয়া রক্তাক্ত শরীরটার দিকে। এটা তোমার? শেলফের এক কোণে পড়ে থাকা জিনিসটার দিকে নির্দেশ করে জিজ্ঞেস করেন গোস্বামী। তমও সামান্য অন্যমনস্ক ছিল সম্ভবত। গোস্বামীর কথায় একটু চমকে ওঠে সে। কিছু কিছু বলছিলেন? বাবা মারা যাওয়ার পর এই ফ্ল্যাটটাই আপাতত থাকে স্বাগতম। ডক্টর সেনগুপ্তর কাছ থেকে ফিরে তমর ফ্ল্যাটটা একবার ঘুরে যাওয়ার কথা মনে হয়েছিল গোস্বামীর। সেজন্যই আজ এখানে আসা। নিজের স্টাডি রুমকেই ছোটোখাটো একটা লাইব্রেরি মতো বানিয়ে নিয়েছে তম। তার সঙ্গী বলতে সব বইপত্র আর পড়াশোনা। ঘুরে ঘুরে ওর বইয়ের সেলফগুলোই দেখছিলেন গোস্বামী। পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন বিষয়ের উপর থরে থরে বই সাজানো আছে সেখানে। বলছিলাম, এই বাক্সটা তোমার? কোথায় পেলে এটা? দেখে তো বেশ পুরনো বলেই মনে হচ্ছে। জিনিসটা হাতে তুলে নেন গোস্বামী। বুকশেলফের একেবারে ভেতরের দিকের একটা কর্নারে রাখা ছিল জিনিসটা। মাঝারি সাইজের একটা কাঠের বাক্স। দেখলেই বোঝা যায় যথেষ্ট পুরনো। গায়ে পুরু একটা চামড়ার আস্তরণ। একসময় হয়তো কালো রং ছিল তার, কিন্তু এখন সেসবের কিছুই আর অবশিষ্ট নেই। ঘুণ ধরে পুরো জিনিসটাই ঝুরঝুরে হয়ে গেছে প্রায়। বাক্সটার উপরের চামড়ার পুরু আস্তরণের কভারটার গায়ে অদ্ভুত কিছু কারুকার্য খোদাই করা। গোস্বামী খুব সাবধানে বাক্সটা খোলার চেষ্টা করেন। জিনিসটা সম্ভবত সম্প্রতি খোলা হয়েছিল, কারণ গোস্বামী একটু চাপ দিতেই খুলে যায় সেটা। তিনি দেখেন ভেতরে একই রকম কালো চামড়া দিয়ে বাঁধাই করা মোটা একটা ডায়েরির মতো কি যেন রাখা আছে। তিনি খুব সাবধানে সেটা বের করে আনেন। ভেতরে রাখা জিনিসটার কয়েকটা পাতা উল্টে একটু অবাকই হলেন গোস্বামী। ডায়েরিটার ভেতরের পৃষ্ঠাগুলো সম্ভবত চামড়া জাতীয় কিছু দিয়েই তৈরি। প্রথম পাতায় বিরাট একটা বড় পপি ফুলের মতো নকশা খোদাই করা, সাথে খুদে খুদে কিছু অচেনা অক্ষরে কি যেন লেখা। ভেতরের বাকি পৃষ্ঠাগুলোতেও সেই একই ধরনের অক্ষর, আঁকা বাঁকা অচেনা সমস্ত হরফ। তবে নকশাগুলোর ধরন দেখে গোস্বামীর মনে হলো সুরের মতো নোটেশন বা সংকেত জাতীয় কোনো চিহ্ন আঁকা আছে সম্ভবত। পৃষ্ঠাগুলোকে হাত দিয়ে ছুঁতেই হঠাৎ করে কেন জানি না অদ্ভুত একটা ঘোরের মতো মনে হলো গোস্বামীর। মাথার ভেতরটা কিছুটা অকারণেই যেন ঝিমঝিম করে উঠল একবার। এটা এটা আমার। তমর কথাগুলো যেন কতকটা শবতোক্তির মতো শোনায়। ওর কথায় চমক ভাঙে গোস্বামীর। কপালে আলতো আলতো ভাঁজ ফুটে ওঠে তার। তমর দিকে তাকান তিনি। ছেলেটাকে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছে। গোস্বামী আবার জিজ্ঞেস করেন, কোথায় পেলে এটা? কোথায় কোথায় পেলাম যেন? প্রশ্নটা যেন নিজেকেই করে সে। গোস্বামী আর কিছু বললেন না। বাক্সটা উল্টে পাল্টে আবারও কি যেন দেখতে থাকেন চুপচাপ।
তারপর কি মনে হতে ব্যাগ থেকে নিজের ছোট ডিজিটাল ক্যামেরাটা বার করে বেশ কয়েকটা স্ন্যাপ তুলে নেন তিনি সেই জিনিসটার। আচ্ছা, আমি তাহলে আজ আসি। গোস্বামীর কথায় সামান্য অপ্রস্তুতভাবে মাথা নাড়ে তম। গোস্বামীর মনে হলো এই কদিনে যেন আরো বেশি চুপচাপ হয়ে গিয়েছে ছেলেটা, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। তম ওকে এগিয়ে দিতে মেন গেট অবধি এসেছিল। হঠাৎ গোস্বামী দেখেন গেটের পাশে কুণ্ডুলি পাকিয়ে বসে থাকা একটা কালো রঙের কুকুর ওদের দিকে তাকিয়ে কেমন যেন সন্ত্রস্ত ভঙ্গিতে ল্যাজ তুলে কুই কুই শব্দ করতে করতে ছুটে পালালো। গোস্বামী কিছু একটা বলতে গিয়েও তমর দিকে তাকিয়ে চুপ করে যান। তারপর হঠাৎ ওর হাতের দিকে তাকাতে কি যেন একটা চোখে পড়ে। তমর বা হাতের কবজিটার কাছটায় কতগুলো লম্বা লম্বা আঁচড়ের মতো দাগ। ঠিক আঁচড় নয়, যেন কোনো কিছু দিয়ে গভীরভাবে ক্ষতচিহ্ন এঁকেছে কেউ। এখনো রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে সেখানে। এ কি, তোমার তোমার হাতে এগুলো কি হয়েছে? হাতে? কই, কোথায়? কিছু কিছু না তো। গোস্বামীর কথায় প্রত্যুত্তরে তাড়াতাড়ি নিজের হাতটা সরিয়ে নেয় স্বাগতম, যেন ইচ্ছে করেই হাতের চিহ্নগুলো আড়াল করার চেষ্টা করে সে। গোস্বামী কিছু একটা বলতে গিয়েও চুপ করে যায় আবার। লিসেন তম, আমি অনেকবার বলেছি তোকে প্লিজ আর আমাকে কন্ট্যাক্ট করিস না, প্লিজ, ফর গড সেক গ্রো আপ। কাম অন ইয়ার, উই আর নট কিড এনিমোর। অ্যান্ড প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার একটা লাইফ আছে, আমাদের মধ্যে যা ছিল সেটা শেষ হয়ে গেছে, ইটস অল ওভার। প্লিজ আর যোগাযোগ করিস না, প্লিজ। তমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে একটা টানা বিপ বিপ শব্দ করতে ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। মোবাইলটা হাতের মুঠোয় ধরে স্থানুর মতো চুপচাপ দাঁড়িয়ে থাকে স্বাগতম। কিন্তু তোকে ছাড়া আমার যে আর কোনো লাইফ নেই রঙ্গনা। ইট কান্ট বি ওভার। কিছু শেষ হয়নি। তুই আমার দুঃখ আর আর আমাদের দুঃখ কখনো শেষ হয় না। হতে পারে না, হতে পারে না। দূরে জানালার বাইরে কর্কশ গলায় কোথায় যেন একটা বিড়াল ডেকে ওঠে। ঘড়িতে কাঁটায় কাঁটায় ঠিক রাত 12টা বাজল। দেওয়ালে টাঙানো ছোট্ট বাড়ির মতো সুইচ ক্লকটা থেকে পুচকে হলদে পাখিটা বেরিয়ে এসে ডাকাডাকি শুরু করতেই ধরফড়িয়ে উঠে বসলেন মৃগাঙ্ক গোস্বামী। তার সামনে টেবিলের উপর জড়ো করা এক গাদা কাগজপত্র আর বইয়ের স্তূপ। গতকাল সকালে তমর ফ্ল্যাট থেকে ফিরে দু একটা জায়গায় যেতে হয়েছিল তাকে, তাই গতকাল আর সময় হয়ে ওঠেনি লাইব্রেরি যাওয়ার। আজ এক ফাঁকে লাইব্রেরি গিয়েছিলেন কোনো মতে, সেখান থেকেই আনা বইগুলো। এগুলো পড়তে পড়তেই কখন যে চোখ লেগে এসেছিল নিজেও বুঝতে পারেননি। চোখটা কচলে নিয়ে চশমার ফ্রেমটা ঠিক করে নিতে নিতে হঠাৎই টেবিলের উপরে রাখা বইগুলোর খোলা পৃষ্ঠার দিকে চোখ গেল তার। ইন্টারেস্টিং। কি মনে হতে বইটা হাতে তুলে নিয়ে আপন মনেই শব্দটা বিড়বিড় করলেন গোস্বামী। তারপর বইয়ের পাতার ভেতর ডুবে যান আবার। শক্ত শক্ত রশি দিয়ে বাঁধা মেয়েটার নরম শরীরটা শেষবারের মতো ছটফটিয়ে ওঠে একবার। চিবুক বেয়ে জলের ধারা গড়িয়ে আসে। অস্ফুট একটা জ্যান্তব গোঙানির মতো শব্দ বেরিয়ে আসে তার গলা চিড়ে। মেয়েটার বন্ধ হয়ে আসা চোখ দুটোর সামনে দিয়েই একদল লোক নাওয়ের ভেতর থেকে টেনে হিচড়ে নামিয়ে আনে আরও একটা শরীর।
সমস্ত রাত্রির বুক চিরে কার এক শেষ দীর্ঘশ্বাসের শব্দ যেন হাহাকার করে ওঠে। বালির চরের উপর নিষ্পন্দ শরীরটাকে ফেলে যায় তারা। নিথর দেহটার পাশে পড়ে আছে একটা কাঠের বাক্স। বাক্সটার গায়ে লেগে আছে কয়েক ফোঁটা তাজা রক্ত। জ্যোৎস্নার ধপধপে সাদা আলো যেন একটু একটু করে শুষে নিচ্ছে তারা। মৃত শরীরটার ঠোঁটে এক অদ্ভুত প্রশান্তির হাসি লেগে আছে, যেন পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। তার বন্ধ চোখের পাতায় কোথাও কোনো প্রতীক্ষা জেগে আছে কি? গুনগুন করে কি একটা সুর বাজছে কোথায়, কতকটা কতকটা ঝিঝির ডাকের মতো। ধীরে ধীরে ক্রমশ বেড়ে উঠছে শব্দটা। এখন আর ঝিঝির ডাকের মতো মনে হচ্ছে না তাকে, বরং মনে হচ্ছে ঘুম পাড়ানি কোনো সুরের মতো দূরে কোথাও একসাথে অনেকগুলো ভায়োলিন বাজিয়ে চলেছে কেউ। সেই সুর, সেই সরু লম্বা নাওটা এতক্ষণে চলতে শুরু করেছে আবার। আর তার পিছু পিছু অভিশপ্ত একটা কালচে মেঘের মতো চলতে শুরু করেছে সেই অদ্ভুত ঘুম পাড়ানি শব্দটা। কাঁচের জানালার ফাঁক দিয়ে তেরছাভাবে ভোরের আলো এসে পড়ছে। ভোরবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে যাওয়াটা গোস্বামীর প্রতিদিনের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। 2-4টে ব্যতিক্রমী দিন বাদ দিলে বিগত প্রায় 20 বছর ধরে এটাই নিয়মিত রুটিন হয়ে আসছে তার। সকাল 7টায় অ্যালার্ম দেওয়া থাকে ঘড়িতে। অ্যালার্ম বাজতেই ঘুমটা ভেঙে গেল তার। আড়মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। বুঁদ হয়ে বইগুলো পড়তে পড়তে শেষ রাতের দিকে কখন যেন এই ডেস্কে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছিলেন আবার। বাথরুম থেকে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে বেরিয়ে ঘড়ির দিকে তাকালেন তিনি। ঘড়িতে এখন 7:40 মতো বাজছে প্রায়। তমকে একবার ফোন করা দরকার, কিন্তু এত সকালে কি আদৌ ঘুম থেকে উঠেছে ছেলেটা? অবশ্য তার ইকুয়েশন যদি ঠিক হয় তবে। কপালে হাত দিয়ে আনমনে কি যেন একটা ভাবতে ভাবতে সেলফোনটা নিয়ে ডায়াল করতে গিয়েও কেন জানি না ফের রেখেই দিতে যাচ্ছিলেন ওটা। কিন্তু তার আগেই শব্দ করে বেজে উঠল ফোনটা। নম্বরটা তার চেনা, স্বাগতম ফোন করেছে। গোস্বামীর কপালে আলতো একটা ভাঁজ খেলে যায়। তম এত সকাল সকাল ফোন করছে, এটা ভেবেই তার মনে একটা আশঙ্কার মেঘ মনের ভেতর আলগোচে উকি দিয়েও মিলিয়ে যায় আবার। ফোনটা রিসিভ করেন তিনি। ও প্রান্ত থেকে তমর কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আমি তম। হ্যাঁ স্বাগতম, বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। আমার আপনার সাথে খুব খুব জরুরি একটা কথা আছে। আমার আমার মনে হচ্ছে কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। সামথিং ইজ নট রাইট, সামথিং ইজ নট রাইট। আমার সাথে কিছু একটা ঠিক হচ্ছে না। মানে আমার মনে হচ্ছে আমার ভিতর কিছু চেঞ্জেস আসছে, যেটা ঠিক নর্মাল নয়। Something is very wrong, sir. Something is very wrong. আমার ঠিক ভালো লাগছে না স্যার। আমার কিচ্ছু ভালো লাগছে না। ওকে 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 স্বাগতম, জাস্ট কাম ডাউন, রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো, প্লিজ কাম ডাউন। আপনি বুঝতে পারছেন না স্যার, হাউ ক্যান আই জাস্ট কাম ডাউন? আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ওই সুর
ওই সুর আমাকে আমার মধ্যে থাকতে দিচ্ছে না স্যার। আমার আমার পাগল পাগল লাগছে। ও আমাকে আমার মধ্যে থাকতে দিচ্ছে না। আমার আমার মনে হচ্ছে আমার মাথার ভেতরের শিরাগুলো সব ছিঁড়ে যাবে এবার স্যার। আমার কিচ্ছু মনে হচ্ছে না, কিচ্ছু মনে থাকছে না আমার, কিচ্ছু না। I think ও কিছু একটা করে ফেলবে স্যার। ওকে আটকান মৃগাঙ্ক স্যার, প্লিজ ওকে আটকান প্লিজ। হ্যালো 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 তমো, হ্যালো। অপর প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না। যান্ত্রিক একটা শব্দ করে আচমকাই ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। তমর ফোনটা আসার প্রায় মিনিট 15-20 মধ্যেই তৈরি হয়ে সবে বেরোতে যাচ্ছিলেন গোস্বামী, কিন্তু তখনই হঠাৎ ফোনটা বেজে উঠল আবার। ডক্টর সেনগুপ্ত ফোন করেছেন। গোস্বামী রিসিভ করলেন কলটা। হ্যালো। সাথে সাথে ও প্রান্ত থেকে ডক্টর সেনগুপ্তের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, একটু আগেই তমর ফোন এসেছিল। ছেলেটাকে ভীষণ টেন্সড মনে হলো। আই থিঙ্ক সামথিং ইজ রং উইথ হিম। আমাদের বোধহয় এক্ষুনি একবার ওর কাছে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। ওকে, তাহলে একটা কাজ করুন, আপনি বরং একটু ওয়েট করুন, আমিও আসছি। ওকে, মিনিট 20 মধ্যেই গাড়ি নিয়ে এসে পিক করে নিচ্ছি আপনাকে। গোস্বামীর সম্মতির অপেক্ষা না করেই সেনগুপ্ত রেখে দিলেন ফোনটা। কাঁধ চাকিয়ে মৃদু একটা দীর্ঘশ্বাস ফেললেন গোস্বামী। পশ্চিম আকাশে একটু একটু করে মেঘ জমতে শুরু করেছে। কে জানি আজ আবার বৃষ্টি নামবে নাকি। ডক্টর সেনগুপ্ত ঠিক সময়ে এসেছিলেন প্রায়। ওর জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। অপেক্ষা সেই করতেই হলো। রেলওয়ে ক্রসিংয়ের কাছে জ্যামে পড়ে প্রায় 1.25 ঘন্টা মতো আটকে রইল গাড়ি। ঘড়ির কাঁটা যত এগোচ্ছিল গোস্বামীকে ততই যেন অস্থির দেখাচ্ছিল। আরও সিটে বসেই উসখুস করছিলেন তিনি। শেষটায় একবার বলেই ফেললেন, ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে আসুন, আমি একটু এগিয়ে গিয়ে দেখি বরং। যদিও তার আর প্রয়োজন হলো না। মিনিট খানেকের মধ্যেই ছেড়ে গেল জ্যাম। গাড়ি ছাড়তেই সেনগুপ্ত একটু ইতস্তত করে জিজ্ঞেস করলেন, আপনি কি কিছু সন্দেহ করছেন? আই মিন ডক্টর সেনগুপ্ত কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন গোস্বামী। সেনগুপ্তর কথায় মুখ না ফিরিয়েই অন্যমনস্কভাবে বললেন, আমি যেটা সন্দেহ করছি তাই যদি হয় তাহলে আমাদের হাতে সময় খুব বেশি নেই। তবে 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 হয়তো চাঁদ ওঠা অবধি সময় আমাদের হাতে আছে। মানে? অবাক গলায় প্রশ্ন করেন ডক্টর সেনগুপ্ত। গোস্বামী যদিও এর কোনো উত্তর দেন না। সেনগুপ্ত আবার জিজ্ঞেস করেন, আচ্ছা, ওর কি সেলফ হার্ম করার কোনো পসিবিলিটি আছে? আই মিন, আপনি কি সেরকম কিছু আশঙ্কা করছেন? মেবি ইয়েস, মেবি নট। কাউকে খুঁজছেন? লোকটা নিজের বাগানে জল দিচ্ছিল সম্ভবত। ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই এসে জিজ্ঞেস করল। সবকিছু মিটিয়ে তমর ফ্ল্যাটে পৌঁছতে পৌঁছতে গোস্বামীদের 11:15 মতো বেজে গেল প্রায়। কিন্তু ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। এদিকে স্বাগতম বাড়িতে নেই। কোথায় গেল বলুন তো ছেলেটা? কোনো বিপদ টিপদ কিছু? ডক্টর সেনগুপ্তের মুখে চিন্তার মেঘ ভারী হয়ে আসে। গোস্বামী কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই পাশের ফ্ল্যাট থেকে ভদ্রলোক এগিয়ে আসেন। বেশ আলাপি, নিজে থেকেই এসে পরিচয় দেন। নমস্কার সুবিনয়বাবু, এই পাশেই থাকি। কাউকে খুঁজছেন আপনারা? নমস্কার, আমি মৃগাঙ্ক গোস্বামী, আর
উনি ডক্টর অরণ্য সেনগুপ্ত, স্বাগতমের বাবার বন্ধু। আমরা আসলে একটা দরকারে ওর কাছে এসেছিলাম, কিন্তু এসে দেখছি ও বাড়িতে নেই। লোকটা কয়েক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর হাসি মুখে বলল, ও তমকে খুঁজছেন আপনারা? ও তো একটু আগেই বাড়ি থেকে বেরোলো দেখলাম। আমি ডাকলাম একবার, কিন্তু সাড়া দিল না। মনে হয় ব্যস্ত ছিল হয়তো। ও আসলে কিছু বলতে হবে? তাহলে আপনি বলে যেতে পারেন, আমি ওকে বলে দেব। না না না, ধন্যবাদ, কিছু বলতে হবে না, আমরা ওর সাথে কথা বলে নেব। তারপর কি যেন ভেবে আবার জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনি তো পাশেই থাকেন তাই না? তো তমর কোনো বন্ধু বান্ধব তেমন কেউ আছে কি না? মানে এই বাড়িতে কখনো সেরকম কাউকে আসতে দেখেছেন কি? তমকে তো আজ থেকে চিনি না দাদা, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। ছেলেটা বড্ড ভালো, বড্ড সরল, এমনিতে খুব মুখ চোরা আর ঘরকুনো স্বভাবের ছেলে। তবে তপুদা, মানে ওর বাবা মারা যাবার পর থেকে যেন বেশ চুপচাপ হয়ে গেছে। বন্ধু বান্ধব নিয়ে খুব বেশি হই হল্লা করার ছেলেও কোনোদিনই ছিল না সেরকম। মাঝে দু একটা ছেলে আসতো দেখতাম, তবে একটা মেয়ে আসতো মাঝে সাঝে, বুঝলেন। গোস্বামীর কপালে হালকা একটা ভাঁজ খেলে যায়। মেয়ে? হ্যাঁ, রঙ্গনা না কি যেন নাম। ওর এয়ারপোর্টের পাশেই কোথায় যেন একটা ভাড়া থাকে। তমই এসে আলাপ করিয়ে দিয়েছিল একদিন। আমরা এক্স্যাক্টলি ঠিক কোথায় যাচ্ছি বলুন তো? এয়ারপোর্ট কি ছোট কোনো এরিয়া? এক্স্যাক্ট লোকেশন জানি না, ইনফ্যাক্ট সারনেমটা পর্যন্ত জানি না। এভাবে কখনো কাউকে খুঁজে বের করা যায়? ডক্টর সেনগুপ্ত গাড়ি চালাতে চালাতেই এক নাগারে বলে চলেছেন কথাগুলো, যদিও গোস্বামীর তাতে বিশেষ কোনো হেলদোল হচ্ছে বলে মনে হয় না। সেনগুপ্ত তবুও হাল ছাড়েন না, আবার বলেন, আপনি যে কি করতে চাইছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনি এত শিওরই পাচ্ছেন কি করে যে তম ওই রঙ্গন না কে ওই তার সাথেই আছে? গোস্বামী মুচকি হাসেন, তারপর সেনগুপ্তের দিকে তাকিয়ে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলেন, রঙ্গনা চৌধুরী, আবাসন কমপ্লেক্স, 2 নম্বর এয়ারপোর্ট গেট, কলকাতা। গাড়ি হাইওয়ে বেয়ে ছুটে চলেছে এয়ারপোর্টের দিকে। আলতো একটা আড়মোড়া ভেঙে গোস্বামী আবার বললেন, আমি আপনাকে বা তমকে দুজনকেই কথা দিয়েছিলাম যে আমি যতটা সম্ভব ওকে সাহায্য করার চেষ্টা করব। আপনাদের আর্কিওলজিস্টদের কাজের যেমন নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, আমারও সেরকম কিছু ধরন আছে। আপনারা যেমন কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করার ক্ষেত্রে সেটা নিয়ে দীর্ঘ স্টাডি করেন, আমার ক্ষেত্রেও তার চেয়ে ব্যতিক্রম কিছু নয়। তবে এখানে বিষয় বা সাবজেক্টটি হলো সংশ্লিষ্ট ব্যক্তি, এক্ষেত্রে স্বাগতম। ওর কেসটা ভাবতে গিয়ে সবার আগে যেটা আমায় করতে হয়েছে সেটা হলো ওকে ভালোভাবে আমায় জানতে হয়েছে, বুঝতে হয়েছে। ওর হ্যাবিট, ওর অ্যাটিটিউড, কালচার, থট প্রসেস, ফ্রেন্ড সার্কেল, পছন্দ না পছন্দ, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছুর খুঁটিনাটি জানতে হয়েছে। কিছুটা ইনফরমেশন ওর কাছ থেকেই পেয়েছি অবশ্য, আর কিছুটা জোগাড় করে নিতে হয়েছে। ও যে কলেজ থেকে রিসার্চ করছে আমি সেখানেও গিয়েছিলাম। এছাড়া ওর 2-1 বন্ধু বান্ধব আছে, তাদের কাছেও খোঁজ খবর নিয়েছি, আর সেখান থেকেই এই রঙ্গনার ব্যাপারটা আমি প্রথম জানতে পারি। মেয়েটি ওর কো রিসার্চার, একই সাথে কাজ করতো ওরা। কিন্তু ওরা যে এখন একসাথেই আছে, এই ব্যাপারটা এতটা শিওর হচ্ছেন কি করে? সেনগুপ্তর গলায় অসহিষ্ণুতা ফুটে ওঠে। ওরা প্রায় পৌঁছেই গিয়েছিল। গাড়িটা রাস্তার একপাশে ব্রেক কষে দাঁড়াতেই
গোস্বামী অন্যমনস্কভাবে ঈষৎ গম্ভীর গলায় বলেন, নিশ্চিত বলে পৃথিবীতে কিছু হয় না, প্রতিটা জিনিসই অনিশ্চিত। আমি শুধু অঙ্কের সূত্র অনুযায়ী একটা সমাধানের চেষ্টা করছি মাত্র, বাকি উত্তর মেলা না মেলা এসব তো সময়ের হাতে। গোস্বামীর সন্দেহটা যে খুব একটা অমূলক কিছু নয় তার প্রমাণ অবশ্য কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল। কমপ্লেক্সের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করতেই জানা গেল রঙ্গনা রুমে নেই, কোথাও একটা বেরিয়েছে সম্ভবত। ওর সাথে যে রুমমেট মেয়েটি থাকে সে বলল, রঙ্গনা তো নেই, ও তো সকালেই বেরিয়ে গেল। এবার গোস্বামী ডক্টর সেনগুপ্তের কোনো উত্তর না দিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছে বলতে পারবে? আসলে ওর বাড়িতে একটা এমার্জেন্সি হয়ে গিয়েছে, সেজন্যই এত দূর থেকে এভাবে হঠাৎ ছুটে আসা। ডক্টর সেনগুপ্ত হাঁ করে তাকিয়েছিলেন গোস্বামীর দিকে। প্রয়োজন পড়লে লোকটা যে অবলীলায় কিরকম মিথ্যা বলতে পারেন সেটাই দেখছিলেন চুপচাপ। তবে যাই হোক না কেন, অচেনা মানুষের কাছে নিজের কথাকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষমতাটা যে গোস্বামীর বিলক্ষণ জানা আছে তা অস্বীকার করার উপায় নেই। কিছুক্ষণ এ কথা সে কথার পর মেয়েটির কাছ থেকে জানা গেল যে হ্যাঁ, সেও তম অর্থাৎ স্বাগতমকে চেনে। না, হ্যাঁ, তবে এই কমপ্লেক্সে দাঁড়িয়েই মাঝে মাঝে রঙ্গনার সাথে একটা ছেলেকে কথা বলতে দেখেছি, কিন্তু ইদানিং বোধ হয় ওদের মধ্যে কিছু একটা সমস্যা চলছিল, তাই ছেলেটি বার কয়েক এসেও ফিরে গেছে। রঙ্গনা ওর সাথে দেখা পর্যন্ত করেনি। তবে আজ সকালে রঙ্গনা ওর সাথে দেখা করে এবং তারপর ওর সাথেই কোথাও একটা বেরিয়ে যায় সম্ভবত। হ্যাঁ, তো ওরা কোথায় গিয়েছে কিছু বলতে পারো? এক্স্যাক্ট কোথায় গেছে সেটা তো বলতে পারবো না, তবে রঙ্গনার মুখে শুনেছি কাজীপাড়ার কাছাকাছি যে গঙ্গার ঘাটটা আছে ওখানে নাকি মাঝে মাঝে ওরা গিয়ে টাইম স্পেন্ড করে। ওটা নাকি ওদের দুজনারই খুব ফেভারিট স্পট। কাজীপাড়া? সে তো এখান থেকে অনেকটাই দূরে, কম করে হলেও ঘন্টা খানেক সময় তো লাগবেই। সেনগুপ্তর কপালে চিন্তার ভাঁজ খেলে যায় আবার। গোস্বামী কোনো উত্তর দেন না, খানিকক্ষণ চুপ করে থেকে নিজের মনেই কি সব যেন বিড়বিড় করে ওঠেন। গঙ্গার ঘাট, নদী, 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 নদীর পাহাড়, হ্যাঁ তাই তো হওয়ার কথা। সেনগুপ্ত কি বলবেন বুঝে উঠতে না পেরে বোকার মতো তার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন চুপচাপ। ওখান থেকে বেরোতে বেরোতে 1:30 মতো বেজে গেল প্রায়। দুরন্ত গতিতে ছুটে চলেছে গাড়ি। গোস্বামী গাড়িতে উঠে স্তক চোখ বন্ধ করে সেই যে মৌনব্রত নিয়েছেন তারপর থেকে একবারের জন্য মুখ খোলেননি আর। সেনগুপ্ত 2-1 এটা ওটা জিজ্ঞেস করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের কৌতূহলে ক্ষান্ত দিয়েছেন। গোস্বামী নিশ্চিত ছিলেন বেলা থাকতে থাকতে মোটামুটি বিকেল নাগাদই হয়তো গন্তব্যে পৌঁছে যাবেন ওরা। কিন্তু বিধি বাম, আজ সকাল থেকে জ্যামের ভূত চেপেছে ওদের উপর। সকালে তমর ফ্ল্যাটে যাওয়ার সময় একবার জ্যামে পড়ে প্রায় 1.25 ঘন্টা মতো আটকে ছিল গাড়ি। এখনও তাই হলো আবার। কিছুটা যেতে না যেতেই ফের জ্যাম। তবে এবারের বিড়ম্বনা আরও সাংঘাতিক। কিসের যেন একটা মিছিল না কি একটা ছিল আজ, সেই মিছিলের মাঝখানে পড়ে প্রায় 4টে পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে রইল গাড়ি। বাস বা অন্য কিছুও চলছে না যে গাড়ি ছেড়ে দিয়ে তাতে করে যাওয়া যেত। অগত্যা গাড়ির ভেতর চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই করণীয় নেই। গোস্বামী গাড়িতে বসেই উসখুস করছেন, মাঝে মাঝে জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছেন আর বিড়বিড় করছেন, দেরি হয়ে যাচ্ছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে, চাঁদ উঠতে আর বেশি সময় নেই। চাঁদ ওঠার সাথে দেরি হওয়ার যে কি সম্বন্ধ সেনগুপ্ত সেসবের কিছুই মাথামুন্ডু বুঝতে পারছে না। অবশেষে প্রায়
4:15 নাগাদ জ্যামের জট ছাড়িয়ে রওনা দিল গাড়ি। শেষমেশ ওরা যখন পৌঁছলেন, সূর্য তখন অস্ত যায় যায়। নদীর জলে সন্ধ্যের কমলা আঁচল এসে পড়েছে। দূরের বাড়িগুলো থেকে ভেসে আসছে সন্ধ্যা আরতির শব্দ। বাতাসে কেমন যেন একটা নরম ভিজে ভিজে গন্ধ। ঘাটে লোকসংখ্যা যে একেবারে নেই তা নয়, তবে অন্যান্য জনবহুল ঘাটগুলোর তুলনায় কিছুটা কম। একজন ঝালমুড়িওয়ালা মাথায় ঝাঁকা নিয়ে ঝালমুড়ি বেচছে। ওদিকে 2-1টা ফুচকার দোকানে হলদে আলো টিমটিম করে চলছে। কয়েকজন যুবক যুবতী জোড়ায় জোড়ায় ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এদিক ওদিক। সন্ধে হয়ে আসছে প্রায়, তাই তারাও এবার উঠি উঠি করছে। গোস্বামী গাড়ি নিয়ে এদিক ওদিক খানিক তাকিয়ে বললেন, এদিকটায় এদিকটায় লোকজন বড্ড বেশি, এখানে তো থাকার কথা নয়। না 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 না। তাহলে এত বড় একটা জায়গায় কোথায় খুঁজবেন ওদের? আপনি এক কাজ করুন তো, তমর নাম্বারে একবার চেষ্টা করে দেখুন তো যদি পাওয়া যায়। সেনগুপ্ত ইতিপূর্বে যে সে চেষ্টা করেননি তা নয়, তবে তমর ফোন সেই যে সকালের পর থেকে নট রিচেবল বলছে, বলাই বাহুল্য এখনো তার ব্যতিক্রম হলো। সেনগুপ্ত বেজার মুখে বললেন, ওরা যে এতক্ষণ এখানেই বসে থাকবে সেটাই বা আপনি জানছেন কেমন করে? এতক্ষণ যে বসে থাকবে তা তো বলিনি। গোস্বামী আজ সকাল থেকে কি যে হেয়ালি শুরু করেছেন কিছুই বুঝতে পারছেন না ডক্টর সেনগুপ্ত। ফ্যাল ফ্যাল করে কয়েক সেকেন্ড গোস্বামীর দিকে তাকিয়ে বোকার মতো জিজ্ঞেস করেন, মানে এতক্ষণ এখানে না আসলেও এবারে তাকে আসতেই হবে। তাকিয়ে দেখুন, আকাশের বুকে চাঁদ উঠেছে যে। কথাটা বলেই আকাশের দিকে মুখ তুলে তাকান মৃগাঙ্ক কুমার গোস্বামী। 2-1টা ছেঁড়া ছেঁড়া মেঘের আড়াল থেকে গোল থালার মতো রূপলি চাঁদ উকি দিচ্ছে। সকালের সেই মেঘলা ভাবটা অনেকটাই কেটে গিয়েছে এখন। আর সময় নেই আর। ওকে খুঁজতে হবে, যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে আমাদের। আকাশের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করে ওঠেন প্রৌঢ় মানুষটা। পরের প্রায় আধ ঘন্টার সময় গোটা জায়গাটাকে তন্ন তন্ন করে খুঁজে ফেললেন ওরা। আমার মনে হচ্ছে এভাবে কিছুই হবে না। মেবি ওরা হয়তো বাড়ি ফিরে গিয়েছে এতক্ষণে। সেনগুপ্ত হাঁপাতে হাঁপাতে বললেন কথাগুলো। হাজার হোক তারও যথেষ্ট বয়স হয়েছে, কতক্ষণই বা আর দৌড়ঝাঁপ করতে পারেন। তাছাড়া সেই সকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া হয়নি প্রায়। স্বাভাবিক নিয়মেই শরীরটা অবসন্ন লাগছিল। গোস্বামী কি যেন একটা বলতে গিয়েও চুপ করে যান হঠাৎ। সেনগুপ্ত দেখেন দূরের একটা অন্ধকার কোণের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন গোস্বামী। তারপর কিছু বুঝে ওঠার আগেই নিঃশব্দে সেদিকে পা বাড়ান হঠাৎ। ডক্টর সেনগুপ্ত কি করেন, তিনিও পিছু নেন অগত্যা। ঝিরি ঝিরি জ্যোৎস্না ফুটতে শুরু করেছে। জ্যোৎস্নার ফ্যাকাশে সাদা আলোয় প্রকৃতির বুকে কেমন যেন এক অদ্ভুত রহস্য খেলা করছে। ঘাটের এই দিকটা পরিত্যক্ত প্রায়, লোকজন তেমন একটা আসে না বললেই চলে। বিশাল একটা ঝাঁকড়া অশ্বত্থ গাছ জায়গাটাকে আড়াল করে রেখেছে। সেজন্যই হয়তো জায়গাটা প্রথমটায় ঠিক চোখে পড়েনি ওদের। গাছটার আড়ালটা ছাড়িয়ে কয়েক পা এগোতেই হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর কানে আসে ওদের। আমরা ভয় পাই বলেই ওরা ভয় পাওয়াতে পারে। একদিন ভয় পাওয়া ছেড়ে দিলে কেউ আর কিচ্ছু করতে পারবে না কোনোদিন। আজ আর কোনো ভয় নেই, কোনো ভয় নেই আমার। মৃত্যুর জন্ম হবে আজ, আজ
আজ এই রাতে মৃত্যুর সেই সুর জেগে উঠবে আবার, ঠিক যেমনটা হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে। পাগলের মতো হেসে ওঠে সে। আরো কয়েক পা এগোতেই চমকে ওঠেন ডক্টর সেনগুপ্ত। হ্যাঁ, কোনো ভুল নেই, তমই তো। কিন্তু ওটা কি করছে ও? চাঁদের হালকা ম্লান আলোয় যে দৃশ্যটা চোখে পড়ল, তাতেই সেনগুপ্তর শির দাঁড়াবে কাকড়া বিছে নেমে যায় যেন। ওদের থেকে হাত কয়েক দূরে দাঁড়িয়ে আছে স্বাগতম। তার সামনেই ভিজে বালির ওপর এলিয়ে পড়ে আছে একটা শরীর, সম্ভবত শরীরটা একটা মেয়ের। তমর হাত দুটো ধীরে ধীরে মাথার উপর দিকে উঠে এসেছে এখন, আর সেই হাতে ধরা আছে একটা ভোঁতা পাথরের মতো কিছু। মেয়েটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে স্বাগতম। তার চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো, বিড়বিড় করে কি সব যেন বলে চলেছে সে। চোখের সামনে এমন একটা বীভৎস দৃশ্য দেখে কিছুতেই মাথা স্থির রাখতে পারেন না ডক্টর সেনগুপ্ত। তিনি চিৎকার করতেই যাচ্ছিলেন, কিন্তু গোস্বামী কোনো মতে থামিয়ে দেন তাকে। তারপর হাতের ইশারায় চুপ করতে বলেন। মাথার উপর দিয়ে ক্যাঁ ক্যাঁ শব্দ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে একটা রাতচরা পাখি উড়ে যায়। সেনগুপ্তকে ওখানেই দাঁড় করিয়ে রেখে পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে যান গোস্বামী। ডক্টর সেনগুপ্ত স্থানুর মতো সেখানেই দাঁড়িয়ে থাকেন চুপচাপ। ঝড়ে সর্বস্ব হারানো মানুষের মতো থরথর করে কেঁপে ওঠে ওর সমস্ত শরীরটা। তম! আচমকা ভরাট গলার ডাকটায় চমকে সামনের দিকে তাকায় স্বাগতম। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো কেমন যেন বিহ্বল হয়ে ওঠে হঠাৎ, কিন্তু পর মুহূর্তেই একটু আগের সেই বুনো হিংস্র দৃষ্টিটা ফিরে আসে আবার। তার মুখ থেকে একটা জ্যান্তব গর্জন বেরিয়ে আসে। কিন্তু তাও পিছিয়ে আসেন না গোস্বামী। তার মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। আগের মতোই স্থির অবিচল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকেন তিনি। ধীরে ধীরে তমর কাঁধে নিজের একটা হাত রাখেন, নিচু গলায় ডাকেন। স্বাগতম স্থির চোখে চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে। তিনি আবার শান্ত নরম গলায় বলেন, ওটা ফেলে দাও স্বাগতম, ফেলে দাও। স্বাগতম মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে নামিয়ে রাখে পাথরটা। তার শরীরটা হঠাৎই টলে পড়ে, কিন্তু গোস্বামী ঠিক সময় ধরে নেয় তাকে। মাতালের মতো টলতে টলতে ধীর পায়ে গোস্বামীর দিকে এগিয়ে আসেন ডক্টর সেনগুপ্ত। এতক্ষণ ধরে যা ঘটে চলেছে সবটাই কেমন যেন স্বপ্নের মতো মনে হয় তার। অস্ফুট স্বরে কোনো মতে একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন তিনি, কিভাবে করলেন এটা? গোস্বামীর ঠোঁটে সেই চিরপরিচিত আবছা হাসিটা ফুটে ওঠে আবার। চাঁদের আলোয় চোখে মুখে কেমন একটা অদ্ভুত রহস্য ফুটে ওঠে তার। রহস্য জড়ানো গলায় তিনি বলেন, যেভাবে এই সব কিছুর শুরু হয়েছিল ঠিক ঠিক সেভাবেই। রিসার্চার না হই, জীবনের অনেক উদ্ভট শখের মতো এই শখটাও একসময় ছিল। হিপনোসিস, বাংলায় যাকে বলে সম্মোহন। রঙ্গনাকে সম্ভবত ভারী মাত্রার ঘুমের ওষুধ জাতীয় কোনো কিছু দেওয়া হয়েছিল। হাসপাতালে নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই জ্ঞান ফেরে তার। ভয়ের কিছু নেই, তবে তমর মেন্টাল হেলথের অবস্থা বিশেষ ভালো নয়।
আপাতত একটি বেসরকারি মানসিক হাসপাতালে চিকিৎসা চলছে তার। চিকিৎসার যাবতীয় মেনটেন্যান্সের দায়িত্ব ডক্টর সেনগুপ্ত নিজেই নিয়েছেন। স্বাগতমের এগেনস্টে কিছু লিগ্যাল চার্জেসও আনতে পারত, কিন্তু সৌভাগ্যবশত তার মানসিক পরিস্থিতির কথা চিন্তা করেই হোক বা অন্য কোনো কারণেই হোক, রঙ্গনা তার বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নেয়নি। গত দুদিনে তমকে নিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, কিন্তু সব কিছুর মধ্যেও পুরো ব্যাপারটা নিয়ে ডক্টর সেনগুপ্তর মনে যে ধোঁয়াশাটা ছিল সেটা এখনো পর্যন্ত কাটেনি। তাই আজ সামান্য অবসর পেতেই পুরো ব্যাপারটা নিয়ে যাবতীয় কৌতূহল নিরসন করতে গোস্বামীকে নিজের বাড়িতে ডিনারে ইনভাইট করেছেন তিনি। মৃগাঙ্ক গোস্বামী বরাবরই আড্ডাপ্রিয় খাদ্যরসিক মানুষ। এত ডক্টর সেনগুপ্তের মতো বন্ধু মানুষের নিমন্ত্রণ রক্ষার্থে তিনি কি আর এখানে না এসে পারেন? ডক্টর সেনগুপ্তর হেল্পিং হ্যান্ড ভোজু আর রান্নার হাতটা কিন্তু বেশ ভালো। খাওয়া দাওয়া সেরে ড্রয়িং রুমেই বসেছিলেন ওরা। সেনগুপ্তর মুখ দেখে বেশ বোঝা যাচ্ছে যে তার কৌতূহল বাদ মানছে না। গোস্বামী তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তারপর নিজের মাস কয়েক আগে কেনা সেলফোনের গ্যালারি থেকে একটা বিশেষ ছবি বার করে উল্টো দিকে ডিভানটায় বসে থাকা ডক্টর সেনগুপ্তর দিকে এগিয়ে দিলেন। সেনগুপ্ত কয়েক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞাসু চোখে গোস্বামীর দিকে তাকালেন। গোস্বামী আগের মতোই মৃদু হাসলেন আবার। তারপর হঠাৎই কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। বললেন, এটা তমর ঘরে পেয়েছিলাম। ওর বইয়ের তাকের মাঝে ছিল এটা। এটাকে অ্যাবেলের বক্স অফ হিপনোটিক টিউন বা খুব চলতি কথায় অ্যাবেলের ঘুম পাড়ানি বাক্স বলে। এটার কথা ইন্টারনেটে প্রচলিত বই টইতে তেমন একটা পাবেন না, তবে জিনিসটা নিয়ে কিছু বেশ মিথ রয়েছে। কোনো কোনো পুরনো উপকথার বইতে এর উল্লেখ পাওয়া যায়। তবে কি এটার জন্যই এই সব কিছু হয়েছে? আই মিন, জিনিসটার মধ্যে নিশ্চয়ই কোনো কার্স আছে, তাই না? গোস্বামীর কথা শেষ হতেই হড়বড় করে বলে ওঠেন ডক্টর সেনগুপ্ত। গোস্বামীর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা এবারে আরও একটু প্রশস্ত হয়। বলেন, দেখলেন তো, আবার আবার একই ভুল করছেন। বলেছিলাম না, লৌকিক আর অলৌকিকের মধ্যে পার্থক্য শুধু ওই একটা অয়ের। আর আমরা বেশিরভাগ সময়তেই সমাধানের অন্য পথ থাকলেও জোর করে ওই ওই অটাকেই বারবার টেনে নিয়ে আসি। কথাটা বলে একটু থামেন তিনি। তারপর ডক্টর সেনগুপ্তর দিকে তাকিয়ে বলেন, অবশ্য দোষটা ঠিক আপনারও নয়। এটা যদি আজকালকার কোনো গল্প বা সিনেমা হতো তবে হয়তো ব্যাপারটা এরকমই দাঁড়াতো খানিকটা। একটা অভিশপ্ত বাক্স কেউ নিয়ে এলো বাড়িতে, আর তারপর তার থেকে ভয়াবহ রকমের অভিশপ্ত কোনো ঘুম পাড়ানি সুর বেরোতে লাগলো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। ইনফ্যাক্ট মিথ্যে বলবো না, আমারও যে প্রথমটায় এমন কিছু একেবারে মনে হয়নি তা নয়। আফটার অল আমিও তো সাধারণ মানুষ বই কিছু নই। স্বাভাবিকভাবেই লৌকিকের আগে সেই অটাকেই টেনে আনতে গেছিলাম। তার মানে আপনি বলতে চাইছেন যা হয়েছে তার মধ্যে আনন্যাচারাল কিছু নেই? যা কিছু ন্যাচারাল নয় তাহাই আনন্যাচারাল। সেনগুপ্তর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি আসলে কিছুই বুঝতে পারছেন না। ব্যাপারটা গোস্বামীরও চোখ এড়ায় না। তিনি একটু হেসে বলেন, বেশ বেশ, সবটা তাহলে শুরু থেকেই বলি। স্বাগতমকে প্রথম দিন দেখেই আমার মনে হয়েছিল যে ওর সমস্যাটা নিছকই মানসিক। এর পেছনে কোনো ভূত প্রেত বা তন্ত্রমন্ত্র কিছু নেই। তাহলে যে ওই কি সব বাক্স আর মিথ টিথের কথা বললেন? হ্যাঁ হ্যাঁ, সেই প্রসঙ্গেই আসছি এবার। তার আগে একটা কথা বলুন, আপনি হিপনোসের নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, মানে প্রাচীন গ্রিক পুরাণের দেবতা
হিপনোসের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, সেই হিপনোস। নাইক্স অর্থাৎ রাতের দেবী এবং অন্ধকারের দেবতা এরেবাসের পুত্র হিপনোস। প্রাচীন গ্রিক মাইথোলজি অনুসারে যাকে ঘুমের দেবতা বলা হয়। রোমান মাইথোলজিতে আবার এর আরেক নাম সোমনাস। উপকথা অনুসারে হিপনোসের বসবাস স্বপ্নের দ্বীপ লেমনোসে, যেখানে বিস্মৃতির নদী লেথ এর উৎপত্তি। তাই এই দেবতার সাথে কখনো কখনো বিস্মৃতির কিছু সংযোগ পাওয়া যায়। হিপনোসের নাম থেকেই পরবর্তীকালে হিপনোসিস বা সম্মোহন শব্দটি আসে। এবার এই ছবিটা আরও একবার ভালো করে দেখুন। ওই যে পপি ফুলের সিম্বলটা দেখতে পাচ্ছেন? সেনগুপ্ত ছবিটার দিকে তাকিয়ে মাথা নাড়েন। গোস্বামী বলে চলে, বাক্সের গায়ে এই সিম্বলটা দেখেই আমার কেমন যেন সন্দেহ হয়। প্রথমে মনে হয় কি যেন একটা মনে পড়বে করে মনে পড়ছে না। তারপরে হঠাৎ স্বাগতমের রিসার্চের টপিকটা খেয়াল হয়। মনে পড়ে ও তো এনশিয়েন্ট টাইমসের ড্রিম ইন্টারপ্রিটেশন, স্লিপ টেম্পলস, থেরাপি, ঘুম, সম্মোহন এগুলো নিয়েই পড়াশুনো করছিল। এই সম্মোহন থেকেই হিপনোসের কথাটা আমার মাথায় আসে। অ্যাকচুয়ালি বাক্সের গায়ে যে পপি ফুল দেখলেন, ওই ফুল আসলে ওই গ্রিক দেবতা হিপনোসেরই প্রতীক। বিষয়গুলোর মধ্যে কানেকশনগুলো দেখে বাক্সটা নিয়ে একটু কিউরিয়াসিটি হতেই ওটার ব্যাপারে খোঁজ খবর নিয়ে একটা মিথ সম্পর্কে আমি জানতে পারি। প্রাচীন লোকবিশ্বাস অনুসারে আজ থেকে বহু শতাব্দী আগে অ্যাবেল নামের এক গ্রিক বণিক নাকি বাণিজ্য করতে এসে কোনো এক মিশরীয় রমণীর প্রেমে পড়ে। কিন্তু সেই সময় মিশরের নিজেদের বংশের বাইরে কোনো রূপ প্রেমের সম্পর্ক বা বিবাহ এক প্রকার নিষিদ্ধই ছিল বলা যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই অ্যাবেলের প্রেম কাহিনী পূর্ণতা পায় না। সম্ভবত নিষিদ্ধ ভালোবাসার অপরাধে দুজনকে ভয়াবহ কোনো মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তবে অ্যাবেল যে শুধুই একজন বণিক ছিল তা নয়, কিন্তু সে একজন কবি ছিল, শিল্পী ছিল একজন। মনে করা হয় অ্যাবেল মারা যাওয়ার আগে নিজের আজীবনের শিল্পের সাধনা উজাড় করে ঘুমের দেবতা হিপনোসকে উৎসর্গ করে অভিশপ্ত এক সুর রচনা করেন এবং যাকে একটি কালো রঙের কাঠের বাক্সে বন্দি করে যান। মানুষের যন্ত্রণা, মানুষের দুঃখ, মানুষের রক্ত থেকে সেই সুরের জন্ম। হিপনোসকে সাধারণত শান্ত দেবতা হিসেবেই চিহ্নিত করা হয়, কিন্তু অ্যাবেল তাকে উৎসর্গ করেই রচনা করেছিলেন এমন এক শান্ত স্নিগ্ধ সুর, যে সুর মানুষকে ধীরে ধীরে এমন এক ঘুমের দেশে নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসা যায় না কখনো। ভুলিয়ে দেয় তার সমস্ত অস্তিত্ব, ডেকে আনে এক ভয়াবহ মৃত্যু। নিজের মৃত্যুর মধ্যে দিয়েই নাকি সেই বিষাক্ত সুরকে জাগিয়ে তুলেছিলেন অ্যাবেল। প্রতিশোধ নিয়েছিলেন তাদের উপর যারা তাঁকে তার প্রেয়সীর সাথে এক হতে দেয়নি। একটানা কথাগুলো বলে গোস্বামী একটু থামেন এবার। তবে কি কয়েকশো শতাব্দী পূর্বের সেই অভিশপ্ত সুরই আজকের এই একবিংশ শতকের বুকে জেগে উঠেছিল আবার? অস্বীকার করব না, আমারও তেমনটাই মনে হয়েছিল প্রথমে, কিন্তু তারপরে দুটো খটকা আমার চোখে পড়ে। প্রথমত হলো ভায়োলিনের শব্দ। স্বাগতম তার বয়ানে বারবার ভায়োলিনের কথা উল্লেখ করেছে, কিন্তু এই উপকথা যে সময়কার, সে সময় গ্রিসে কিথারা, লায়ার, আউলোস এবং মিশরে হার্প, লায়ার, ক্লরিনেট ইত্যাদি বাদ্যযন্ত্র থাকলেও ভায়োলিন কোনোভাবেই থাকতে পারে না, কারণ ভায়োলিনের উৎপত্তি আনুমানিক 1500-1600 সাল নাগাদ। ফলে স্বাগতম ভায়োলিনের শব্দ কিছুতেই শুনতে পারে না।
তবে এর আরও একটা কারণ থাকতে পারে। হয়তো প্রাচীন বাদ্যযন্ত্রগুলোর সুর সম্বন্ধে ধারণা না থাকায় সে ওই জাতীয় কোনো সুরকেই বেহালা, মানে ভায়োলিনের সুর ভেবে নিয়েছে। কিন্তু তাহলেও দ্বিতীয় খটকাটা কিন্তু যায় না, যেটা হলো এত শতাব্দী পূর্বের একটা কাঠের বাক্স এখনো এতটা অবিকৃত থাকতে পারে কি? আর এখানেই গল্পের মূল রহস্য। খোঁজ নিয়ে জানতে পারি ইতিহাস কিন্তু আদৌ এরকম কোনো বাক্সের প্রামাণ্যতা সম্পর্কে মোটেই নিশ্চয়তা দেয় না, বরং পুরো বিষয়টাকেই নিছকই মিথ বা গল্প হিসেবেই দেখা হয়। তাহলে তমর ঘরে ওই বাক্সটা এলো কোথা থেকে? গোস্বামী সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, এমন কিছু কিছু মানুষ থাকে যাদের নিজের মতামত, নিজের বিশ্বাস, চিন্তা ভাবনা খুব সুন্দরভাবে অন্যের মধ্যে চালনা করতে পারে। পাতি কথায় ম্যানিপুলেশন বা মগজ ধোলাই যাকে বলে। খেয়াল করে দেখবেন সেলসম্যান বা জ্যোতিষী, বীমা এজেন্ট, মানে যাদের মূলত কথা বেচে খেতে হয়, তাদের মধ্যে এই ক্ষমতাটা খুব বেশি করে দেখা যায়। অবশ্য আজকালকার নেতা মন্ত্রীদের মধ্যেও যে সেটা দেখা যায় না তা নয়। আমার ধারণা রিসার্চের জন্য স্বাগতমকে বিভিন্ন লাইব্রেরি, সংগ্রহশালা ইত্যাদির পাশাপাশি বেশ কিছু কিউরিও শপ বা পুরনো বইয়ের দোকান এসবও ঘুরতে হয়েছে নিশ্চয়ই। আমার যদিও এসব ব্যাপারে একেবারেই নলেজ নেই, আপনি আরও ভালো করে বলতে পারবেন বিষয়টা। তবে আমার যেটুকু মনে হয় এরকমই কোনো একটা কিউরিও শপ থেকে জিনিসটা পেয়েছিল স্বাগতম। আজকাল মডার্ন টেকনোলজির এত উন্নতি হয়েছে যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করতে পারাটাই অসম্ভব প্রায়। তবে আমি শিওর যে ল্যাব টেস্ট করালে এই জিনিসটার অ্যাকচুয়াল এজ নিশ্চয়ই জানা যাবে। এবার প্রশ্ন উঠতে পারে, তাই যদি হয় তাহলে তম নিজেই সেটা করলো না কেন? আর এখানেই আসছে ওই ম্যানিপুলেশন থিওরি। হতে পারে অ্যাবেলের বক্সের ব্যাপারটা, ওই গল্পটা স্বাগতমের আগে থেকেই জানা ছিল। মেবি একটা কিউরিওসিটিও ছিল হয়তো। দোকানদার সেটারই সুযোগ নেন আর গল্পটা আবারও এমন করে তাকে বলেন যাতে সে পুরোপুরি মেসমেরাইজড হয়ে যায়। আর এখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত। তম যে গল্পটা শুধু শোনে তা নয়, ওটাকে আত্মস্থ করে, ওর অবচেতনে গল্পটা সম্পূর্ণভাবে গেঁথে যায়। ও আপনার মতোই ভাবতে শুরু করে যে ওই বাক্সের সাথে সত্যি সত্যি সে বয়ে এনেছে এক ভয়াবহ অতীত, এক অভিশপ্ত সুর, মানুষের দুঃখ, যন্ত্রণা, রক্ত থেকে যে সুর জেগে ওঠে একটু একটু করে। আর এই ভাবনার পেছনে ওর একাকিত্ব, অবসাদ, ভয়, মানসিক যন্ত্রণা এগুলো অনেকটাই অনুঘটক হিসেবে কাজ করে। ওর স্বাভাবিক স্বভাব, ওর স্বাভাবিক সত্তার তুলনায় সম্পূর্ণ বিপরীত, প্রচণ্ড হিংস্র একটা সত্তা, একটা অপোজিট এন্টিটি অ্যাক্টিভেট হয়ে যায় ওর ভেতর। আসলে শারীরিকভাবে অসুস্থ হলে তার জন্য ওষুধ খাওয়া যায়, অপরের সহানুভূতি পাওয়া যায়, কিন্তু মানসিক অসুস্থতা, যার যন্ত্রণা ক্ষেত্র বিশেষে শারীরিক অসুখের কষ্টকেও ছাপিয়ে যায়, তার খবর কতজন আর রাখে? উল্টে কি হয়? ধেয়ে আসে অবজ্ঞা, বিদ্রূপ। লোকে মনে করে যত সব ন্যাকামো, পাতি সিম্প্যাথি আদায়ের চেষ্টা, আর কিছুই নয়। এই যে এত এত অবসাদ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে রোজ, অথচ এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। স্বার্থ ছাড়া মানুষের সাথে মানুষের কথা বলার সামান্য সময়টুকু পর্যন্ত নেই আজ। এই যে চারপাশে এত এত মানুষ, কিন্তু কোথায় কে? কই? দিনের শেষে গভীর রাতের অন্ধকারে সেই তো মানুষ একা। মানুষ ভূত, প্রেত, তন্ত্র, অলৌকিকতার মাঝে ভয়াবহতার আমি খুঁজে বেড়ায়।
অথচ এই যে একটা ভয়ানক তীব্র অসুখ একটু একটু করে শহরের বুকে আজ চেপে বসছে, রোজ চুষে খাচ্ছে মানুষের রক্ত। এই ভূতকে কারো চোখে কেন পড়ে না বলতে পারেন? গোস্বামী চুপ করে যান। সেনগুপ্ত কয়েক মুহূর্ত কোনো কথা বলতে পারেন না। তারপর একটু চুপ থেকে জিজ্ঞেস করেন, কিন্তু রঙ্গনার সাথে এসবের কি সম্পর্ক? আই মিন, তম ওকে কেন হার্ম করতে চেয়েছিল? না, শুধু রঙ্গনা নয়, যে সমস্ত জিনিস থেকে ও ভয় পেত, আবার বিপরীতভাবে হয়তো যাদেরকে ভালোবাসতো, হারাতে চাইতো না, সেই সব কিছুকেই ও হার্ম করেছে বা করতে পারত। ইটস আ কাইন্ড অফ সিডিজম বলতে পারেন। আমি ওর হাতে কয়েকটা আঘাতের চিহ্ন দেখেছি, সম্ভবত ওগুলো ওর নিজেরই করা। ওর ধারণা হয়েছিল নিজেকে যন্ত্রণা না দিলে, আঘাত না করলে বা রক্ত না ঝরালে ওই অভিশপ্ত সুরকে আবার জাগিয়ে তোলা যাবে না। এখন প্রশ্ন হলো, তমর এই অবচেতন সত্তা কেন ওই সুরকে জাগিয়ে তুলতে চেয়েছিল? কারণটা সহজ। কয়েকশো শতাব্দী আগে ঠিক যে কারণে অ্যাবেল এই সুরকে জাগিয়েছিলেন, এখানেও সেই একই কারণ কাজ করছে, প্রতিশোধ। তম আসলে প্রতিশোধ নিতে চেয়েছিল। নিজের একাকিত্বের, নিজের মানসিক যন্ত্রণার, অবসাদের প্রতিশোধ। শাস্তি দিতে চেয়েছিল সেই সমস্ত কিছুকে, প্রত্যেককে যারা ওকে দিনের পর দিন ভয় দেখিয়ে এসেছে। তবে রঙ্গনাকে কিন্তু ও শাস্তি দিতে চায়নি। রঙ্গনার ব্যাপারটা একটু এখানে আলাদা। আমি রঙ্গনার সাথে কথা বলেছি, ও আমার কাছে স্বীকার করেছে যে ওদের সম্পর্কটা বন্ধুত্বের থেকে কিঞ্চিত বেশি হয়তো ছিল, কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে যে কোনো কারণেই হোক, রঙ্গনা এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু স্বাগতম ব্যাপারটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না। আসলে ওর মতো ইন্ট্রোভার্টেড মানুষদের পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষ থাকে। প্রথমে বাবা, তারপর এখন রঙ্গনা ওকে ছেড়ে চলে যাবে, এই ব্যাপারটা ওর সাবকনশিয়াস মাইন্ডে গভীরভাবে প্রভাব ফেলে। ও ভাবতে শুরু করে কয়েকশো বছর আগে অ্যাবেল যা করেছিল ওকেও তাই করতে হবে, জাগিয়ে তুলতে হবে ওই সুর। আর ওই সুরই ডেকে আনবে তার প্রতিশোধ। আর তার সাথে সাথে অ্যাবেলের মতো তার প্রেম কাহিনীও বেঁচে থাকবে আদি অনন্তকাল। কিন্তু তার জন্য প্রয়োজন আত্মত্যাগ, যেমনটা অ্যাবেল করেছিল। তবে সেজন্য রঙ্গনার মৃত্যুও প্রয়োজন, কারণ অ্যাবেলের প্রেয়সীও তার সাথেই মারা গিয়েছিল। আর সেই জন্যেই ও কোনোভাবে শেষ একবার দেখা করার জন্য রাজি করায় রঙ্গনাকে। বেছে নেয় কয়েকশো বছর আগেকার উপকথার মতো সেই একই প্রেক্ষাপট, সেই একই রকম নদীর তীর আর পূর্ণিমার সন্ধে। কথাগুলো বলার পর আবার একটু থামেন গোস্বামী। তারপর কি যেন ভেবে নিয়ে বলেন, কিন্তু এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে ডক্টর সেনগুপ্ত, স্বাগতম যা করেছে সবটাই কিন্তু ওর আনকনশিয়াস মাইন্ডে করেছে। তবে এটাও ঠিক, ওর কনশিয়াস মাইন্ড হয়তো হয়তো কিছু একটা বিপদের সংকেত কোনো না কোনোভাবে আঁচ করতে পেরেছিল, তাই প্রবলভাবে আটকানোর চেষ্টা করেছিল নিজেকে। না হলে ওই দিন সকালে ওভাবে ফোন করতো না আমাদের, আর সাহায্যের জন্য আমার কাছে ছুটেও আসতো না। হরর মুভিগুলোতে সব সময় সব কিছুই যে মিথ্যে দেখায় তা কিন্তু নয়। ওই যে মাঝে মাঝে কেউ পজেসড হয়ে গেলে তাকে বলা হয় না, লড়ো, তোমার ভেতরে যে প্রেত ভর করেছে তার বিরুদ্ধে লড়াই করো। ওই ব্যাপারটা কিন্তু পুরোপুরি মিথ্যে নয় ডক্টর সেনগুপ্ত। আসলে আমাদের ভেতরে প্রতি মুহূর্তে যে দ্বন্দ্ব চলছে, তার বিরুদ্ধে আমাদের থেকে ভালো আর কেউ লড়তে পারে না কোনোদিন।
আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই মিস্টার গোস্বামী। আপনি না থাকলে ছেলেটাকে হয়তো... ছি ছি, কী সব বলছেন আপনি? আমি ধন্যবাদ জানানোর কে ডক্টর সেনগুপ্ত? গল্প বা সিনেমায় কি হয় আমার জানা নেই, তবে একটা কথা সব সময় মনে রাখবেন, মৃগাঙ্ক গোস্বামীর মতো মানুষেরা কেউ নয়, কোনো সুপার পাওয়ার নেই এদের। আমরা আমরা আসলে ছায়া মাত্র। পথ দেখাতে পারি, তবে সেই পথে হাঁটার দায়িত্ব পুরোটাই যার যার নিজের। স্বাগতম যদি নিজের ভেতরের সত্তাটার সাথে নিজে লড়াই করতে না চাইতো, তবে আমি কেন, পৃথিবীর কোনো শক্তি ওকে সাহায্য করতে পারতো না কখনো। আফটার অল এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ক্রস টু বেয়ার, তাই নয় কি? আপনারা শুনলেন লেখিকা স্ত্রীর কলমে আমাদের আজকের নিবেদন, অ্যাবেলের অভিশপ্ত সুর। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন এনামুল খান, সৌরভ সাহা, কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, পূজা রায়, শুভ স্বপ্না মুখোপাধ্যায় এবং আমি অমিত সরকার। ধ্বনি সংযোজনে ছিলেন রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় সায়ন দত্ত, প্রচ্ছদ অলঙ্করণে সৌমদেব গুঁই, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।